হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। হয়তো আমার জামা কাপড়ের স্টাইল থেকে চিনতে পেরেছে আমি কে, কারণ আমি আবারও মাস্ক পরে আমার নাক পর্যন্ত ঢেকে রেখেছি এবং দুই হাতে ব্যান্ডেজ কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি। আর আমার তলোয়ার টহেরি আগে দেখেছে, তাই চিনতে ভুল করলো না। জ্যাক, তুমি সত্যিই জ্যাক? এত কাল পর তাহলে তুমি নিজের দেখা দিলে। কেমন আছো বন্ধু তুমি? অনেক কিছু হয়ে গেছে এর মাঝে, পরে সেগুলো বলবো। কিন্তু এখানে এখন কি হচ্ছে? আমাদের সাথে অনেক কিছুই হয়েছে, পরে আমিও সময় মতো বলবো। কিন্তু আসল কথা হলো, ওই লোকটা আমাদের তিনজনকে মারতে এসেছে সোজা জেনারেলের আদেশে। কি? জেনারেলের আদেশে? হ্যাঁ, অবশ্য এটা ঠিক সময় না সবকিছু বলার, কিন্তু আর কিছু বলতে হবে না হ্যারি, আমি সবকিছু বুঝে গেছি। জেনারেল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যাই হোক, আসল কথায় আসা যাক। কে আপনি? নিজের মুখ দেখাতে পারেন এখন? আমার কথা বলার পর লোকটা উপর থেকে নিচে নেমে গেল। আজব একটা লোক, পুরো মুখই মাস্কের মাধ্যমে ঢাকা। লোকটা বলতে লাগলো, আমাদের ইউনিটের সবাই কোড নাম্বার ব্যবহার করে। আমার নাম AB29। আমি একজন গুপ্তঘাতক। জেনারেলের আদেশে আমি এসেছি হ্যারি, লুসি এবং লুসানায়ের জীবন শেষ করতে। আমার রাস্তার মধ্যে তুমি আসলে তোমার নামও লিস্টে যোগ হবে, সেটা দেখা যাবে। আমার বন্ধুদের স্পর্শ করার আগে প্রথমে আমার থেকে যেতে হবে। তলোয়ারের একটা দুটো টেকনিক শিখে নিজেকে খুব বড় মনে করো, তাই না? কারণ একটু আগালেই বুঝতে পারবে তোমার জায়গা ঠিক আমার পায়ের নিচে। লোকটার কথায় আমার মাথা গরম হয়ে গেল। আমি ভেলিকে ব্যবহার করলাম না, কারণ আমি চাই না এটার কোনো পাওয়ার এখানে দেখাতে। ভীরুদা এখনো ঘুমে আছে, মানে ওর দ্বারা আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভীরুদা ভেলির মতো জাগলে আমাকে সাধারণ একটা তলোয়ার সাথে রাখতে হবে, কারণ আমি জানি ড্রাগনের পাওয়ার কতটা ভয়ঙ্কর হতে পারে। আমাকে শুধু ট্রেনিং করতে হবে সেগুলো মাস্টার করতে। লোকটা কোনো সময় নষ্ট করলো না, হাত দিয়ে ম্যাজিক্যাল ছুরি বানিয়ে ফেললো। আমি বুঝলাম না এত সহজেই ধারালো ছুরি কিভাবে বানাচ্ছে। আর একটা দুটো না, 1 থেকে 10টা 20টা বানাচ্ছে, এবং সেটা আমার দিকে ছুরি মারছে। আমি সবগুলোই একটা একটা স্লাইস দিয়ে সরিয়ে দিচ্ছি, তবে আমার ডান হাতের জন্য একটা বেশি হচ্ছে না, কারণ লোকটা থামার নামই নিচ্ছে না। আমাকে এখন একটা জিনিস করতে হবে, লোকটার একদম কাছে যেতে হবে এবং এক স্লাইস দিয়ে শেষ করে ফেলতে হবে। কিন্তু সেটার জন্য এই ছুরিগুলোর কিছু করতে হবে। আমি ভেলিকে ব্যবহার করলে এটা খুব সহজেই শেষ করতে পারতাম, কারণ ভেলিকে দিয়ে দূরের কাউকে আক্রমণ করা যাবে। কিন্তু ভীরুদা যেহেতু ঘুমে, তাই ওর কোনো ক্ষমতা আমি ব্যবহার করতে পারবো না। আপাতত আমাকে আমার টেকনিকের উপর নজর রাখতে হবে। লুসিফার এমন সময় খুব ভালো একটা স্পেল ব্যবহার করত। আমি জানি, আমি যখনই তাকে কর্নারে ফেলে দিতাম তখনই সে সোর্ড সমান স্পেল ব্যবহার করত। এতে মাটির নিচ থেকে লোহার ধারালো হাজার হাজার তলোয়ার আমার দিকে বের হয়ে আসতো। অবশ্য সেটা আমাকে আক্রমণ করার জন্য ব্যবহার করতো না, কিন্তু যে কাউকে এটা দিয়ে হত্যা করা ব্যাপার না। এখন আমি স্পেল ব্যবহার করতে পারলে অবশ্যই এটা ব্যবহার করতাম, কিন্তু আপাতত আমাকে শুধু আমার টেকনিকের সাহায্যই নিতে হবে। আমি আমার ডান হাতের তলোয়ারটা হঠাৎ একদম উপরের দিকে তুলে ধরলাম এবং আমার চোখ সোজা লোকটার চোখের দিকে দিলাম। সাথে সাথে আশেপাশের সবকিছু থেমে গেল। এটা মাত্র 2 সেকেন্ডের জন্য কাজ করে। এটা একটা গোপন টেকনিক। বৃদ্ধ লুসিফার তার সারা জীবনের ট্রেনিংয়ের মাধ্যমে মাত্র 5 সেকেন্ড সময় আটকাতে পারত, কিন্তু আমি 5 বছরে মাত্র 2 সেকেন্ড আটকাতে সক্ষম হয়েছি। এই টেকনিক আসে আমার শত্রুকে কিছু সেকেন্ডের জন্য স্টপ করে দেয় একদম, তাই এটাকে টাইম স্টপ ট্রেনিং টেকনিক বলা হয়ে থাকে। মূলত এটা সময়কে আটকায় না, বরং নিজের বিরুদ্ধে যে দাঁড়াবে তার পুরো শরীর এবং আক্রমণকে আটকাবে। যদি সে কোনো কিছু নিক্ষেপ করে থাকে, সে জিনিসটাও এই 2 সেকেন্ডের জন্য থেমে যাবে। আমি সময় নষ্ট করলাম না আর, কারণ আমার মুভমেন্ট স্পিডও এখন অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমি আমার সামনে থাকা সবগুলো ছুরিগুলোকে আঘাত থেকে 2 পাশে পাঠিয়ে দিলাম। সেগুলো অনেকটা হাওয়ায় ভাসছিল এবং সোজা ভীরুদা দিয়ে লোকটার পেট বরাবর একটা স্লাইস দিয়ে পিছনে চলে গেলাম। আর এই দিয়ে 2 সেকেন্ডের সময় শেষ হয়ে গেল। লোকটা সহ হ্যারি, লুসি এবং লুসানা সবাই অবাক হয়ে গেল, কারণ এই টেকনিক শুধু লোকটাকে নয়, বরং তাদেরকেও আটকে দিয়েছিল এই 2 সেকেন্ডের জন্য। অবশ্য এটা একটা ছোট্ট এরিয়ার মধ্যে কাজ করে, আর এরা তিনজন সেই এরিয়ার মধ্যেই ছিল। এই টেকনিকটার জন্য শরীর থেকে ম্যাজিক পাওয়ার বের হয় এবং সেগুলো আশেপাশের সামান্য এরিয়া সবকিছু আটকে ধরে। মূলত এটার জন্য অনেক পরিমাণ ম্যাজিক পাওয়ার শেষ হয়। কিন্তু এতদিনের ট্রেনিং এর পর আমি এই টেকনিক দিনে 5 বারের বেশি ব্যবহার করতে পারি না, কিন্তু বেশি ট্রেনিং এর ফলে হয়তো সেই সংখ্যা অনেক বাড়বে। অবশ্য আমার শরীর এখন দ্রুত না হলে আমি এই টেকনিক কখনো শিখতে পারতাম না। অবশ্য 2 সেকেন্ড কাউকে হারানোর জন্য যথেষ্ট, কিন্তু শরীর যদি স্পিডের সাথে না কুলোতে পারে তাহলে এই 2 সেকেন্ডেও কিছু হয় না। লোকটা নিচে পড়ে গেল, কিন্তু আর বলল না।
আমার মনে হচ্ছে বেহুশ হয়ে গেছে কিংবা মারা গেছে। যাই হোক, আমি হ্যারিদের কাছে চলে গেলাম। ওরা একদম অবাক হয়ে রয়েছে। ওইটা কি ছিল? একদম মুহূর্তের মধ্যে তুমি এখানে ছিলে আর সাথে সাথে তুমি ওইখানে চলে গেলে, আর লোকটাও পড়ে গেল। বেশি কিছু না, ওইটা একটা তলোয়ার টেকটিক ছিল। অনেক দারুণ ছিল ওইটা, জ্যাক্স। লুসানা জোরে চিল্লিয়ে উঠল। আমি প্রথমে বুঝলাম না কেন চিল্লিয়ে উঠল, কিন্তু আমার পিঠ থেকে সাদা হাত বের হওয়ার অনুভব করে আমি বুঝতে পারলাম কিছু একটা খারাপের দিকে। আমার পিঠ থেকে আবার 12টা হাত বের হতে শুরু করেছে, আর এগুলোর আমার চারিদিকে একটা ঢালের মতো করে ধরলো, আর সেটায় 100 ছুরি এসে গেঁথে গেছে। মুহূর্তের মধ্যেই সেই মিস্টিরিয়াস হাতগুলো আমাদের বাঁচিয়ে ফেললো। ছুরিগুলো এবং লোকটা মেরেছিল। আমি ভেবেছিলাম হয়তো মারা গেছে কিংবা বেহুশ হয়ে গেছে, কিন্তু সেটার সুযোগ নিয়ে পিছন থেকে হামলা করেছে আমাদের উপর। আমাকে দেখে আবার সত্যি ভয় পেয়ে গেল লোকটা। শুধু একটা জিনিসই বলল, সেটা হলো মনস্টার। আবার সত্যি সে মারা গেছে, কারণ তার ছুরিগুলো আমার হাতগুলো তার শরীরেই ঢুকিয়ে দিয়েছে। আমি চাইনি মারতে তাকে, কিন্তু আমার এই হাতগুলো আমি কন্ট্রোল করতে পারি না। হ্যারি আমাকে বলতে লাগলো, তোমাকে 3 বছর পর দেখে কতটা খুশি আমরা সেটা বলতে পারবো না, কিন্তু আবার আগের মতো আমাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ তোমাকে। কি বললা? 3 বছর? তাহলে আমি 3 বছর যাবৎ গায়েব ছিলাম? হ্যাঁ, কেন তোমার মনে নেই? হয়তো সময় ঠিক রাখিনি আমি। যাই হোক, শুধু 3 বছর হয়েছে, এই জন্য আমি খুশি। আমি একজনকে হত্যা করলাম, এজন্য আমার তেমন খারাপ লাগছে না। একটু মায়া আসার দরকার ছিল, কিন্তু কেন জানি হত্যা করাটা ভালোই লেগেছে। আর আমি বুঝতে পারলাম রুইন্স অফ ড্রিম এবং এখানের সময় একটু আলাদা। সেখানে একটু তাড়াতাড়ি সময় চলে এখান থেকে, এজন্য সেখানে 5 বছর সময় গেছে, কিন্তু এখানে মাত্র 3 বছর। যাই হোক, অনেক রহস্য বাকি যেগুলো আমাকে বের করতে হবে। প্রথমত, আমি বুঝতে পারছি না জেনারেল কেন হ্যারিদের উপর হামলা করার আদেশ করেছে। হ্যারি আমাকে সাথে করে একটা সিক্রেট জায়গায় চলে গেল। মূলত জায়গাটা এই গলির শেষের দিকে। একটা বাসার দেয়ালের গায়ে হ্যারি হাত দিয়ে তার সাথে বাসার নিচে একটা সিঁড়ি চলে গেল। আমরা সেটার ভিতরে চলে গেলাম। ভিতরে একটা বসার মতো জায়গা। আপাতত 1 বছর যাবৎ আমরা এখানেই আছি। এখানে 1 বছর যাবৎ পালিয়ে আছো? হ্যাঁ, জেনারেল আমাদের রাজ্যের বিদ্রোহী ঘোষণা করেছেন, এমনকি আমাদের মাথায় বাউন্ডিটাও দিয়ে দিয়েছে। বাউন্টি? হ্যাঁ, আমাদের 3 জনের মাথার উপর 10,000 স্বর্ণমুদ্রার বাউন্টি রয়েছে, এজন্য আমাদের এভাবে পালিয়ে থাকতে হচ্ছে। কিন্তু খাবারের জন্য তো আমাদের বের হতেই হয়, আর তখনই ওই লোকটা আমাদের উপর আক্রমণ করে। এলির কি হয়েছে? সবকিছু এলিকে নিয়েই ঘটেছে। এটা বলল না যে এলি মারা গেছে? না, আগে সব কাহিনী শোনো। 3 বছর আগে আমাদের মিশন ছিল যে 2 বছর আমাদের ক্যাপিটালে থাকতে হবে, এবং সেটার জন্য আমাদের ক্যাপিটালে থাকার ব্যবস্থা করবে। তোমাদের খবর আমি জানি না, কিন্তু লুসি, লুসানা এবং আমাকে একটা কারখানায় নিয়ে যাওয়া হয়, যেখানে আধুনিক সব রকম অস্ত্র বানানো হয়। আমরা তো প্রথমেই বলা হয়েছিল আমাদের সুন্দর একটা জীবন দেওয়া হবে এই 2 বছরের জন্য, কিন্তু আমাদের 3 জনকে পাঠানো হয়েছিল কাজ করার জন্য। সেই কারখানাটা উচ্চ লেভেল মিলিটারি অফিসারদের নিয়ন্ত্রণে ছিল। তাদের নিয়ম কানুন অনেক কড়া ছিল। আমরা তাদের জিজ্ঞেস করেছিলাম আমাদের এখানে কেন আনা হয়েছে। তখন তারা শুধু বলেছিল যে আমাদের জন্য জেনারেল এটাই নতুন মিশন ঠিক করেছিল। আমরা 2 বছর সেখানেই কাজ করেছি, কিন্তু এর মাঝে তোমার এবং এলির থেকে কোনো খোঁজ পাইনি আমরা। অফিসারদের বললেও তারা কোনো কিছু বলতো না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সেই জায়গা থেকে পালাবো এবং তোমাদের খোঁজ করব। তাই আমরা 3 জন সেটাই করি। আমরা শত চেষ্টা করে তোমাকে এবং এলিকে ক্যাপিটালের কোথাও খুঁজে পাইনি। তখনই একদিন আমাদের দেখা হয় এলির সাথে। ওকে দেখে আমরা প্রথমে চিনতে পারিনি। 20-30টা গার্ড সাথে নিয়ে শহরের একটা দুর্ঘটনার জায়গায় দাঁড়িয়েছিল ও। আমরা 2 জন সাহস পাইনি ওর সাথে কথা বলার, কিন্তু হ্যারি গিয়েছিল ওর সাথে কথা বলতে, আর এলিকে দেখে ওর সাথে কথা বলতে চলে গেলাম। কিন্তু সাথে থাকা সমস্ত গার্ডগুলোই আমার উপর আক্রমণ করলো ওর সাথে সোজা কথা বলতে চাওয়ার জন্য। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বড় অফিসার হয়ে গেছে এলিহা, কিন্তু পরে আমি অবাক হয়ে গেছি। ওর সাথে থাকা সমস্ত গার্ড এলিয়াকে প্রিন্সেস বলে সম্বোধন করছিল। আমাদের 3 জনের মাথায় তখন বাস পড়েছিল যে প্রিন্সেসের জন্য। এলি তখন ওই গার্ডগুলোকে থামতে বলে আমাকে দেখে। আমাদের 3 জনের কাছেই অনেক প্রশ্ন ছিল এলিহার জন্য তখন, কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারিনি আমরা ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যাচ্ছিলাম। আর তখনই একদল গুপ্ত ঘাতক এলিহার উপরে আক্রমণ করে। যেহেতু আমরা ওইখানে সন্দেহজনক ছিলাম, তাই আমাদের আটক করতে চাইছিল তারা। কিন্তু আমরা জানতাম সেখানে আমাদের কোনো কথা কাজে দিবে না। রাজ্যের সবচেয়ে বড় অন্যায় হলো রাজা কিংবা তাদের বংশের কারো উপরে আক্রমণ করা। কোনো কথা ছাড়াই মৃত্যু হবে আমাদের।
আমরা তিনজনই ভয়ে সেখান থেকে পালিয়ে আসি। আর তার পরের দিনই পুরো শহরে আমাদের পোস্টার ছড়িয়ে যায়, আমাদের মাথায় বাউন্টিও দিয়ে দেয়। এরপর থেকে বিভিন্ন বাউন্টি হান্টার, মিলিটারি এবং আর্কাইভের সদস্য আমাদের খুঁজে বেড়াচ্ছে। ও, বুঝতে পেরেছি, তাহলে আমাদের এলি একজন প্রিন্সেস। আমি প্যালেসে থাকার সময় তো কখনো ওকে দেখিনি। কি, তুমি প্যালেসে ছিলে? হ্যাঁ, আমার জায়গা প্যালেসে করে দিয়েছিল জেনারেল, আর তিনি আমার বাবা বলে দাবি করছিলেন। কি, জেনারেল তোমার বাবা? এটা সে দাবি করছিল, কিন্তু আমি এটা মানি না। আমার আগের কোনো স্মৃতি নেই, তাতে কি? আমার একটু মনে হচ্ছে আমি কখনো আমার বাবার চেহারা দেখিনি। যাকে আমি কখনো দেখিনি তাকে হঠাৎ বাবা বলে স্বীকার করাটা অস্বাভাবিক। তারপরও তুমি জেনারেলের সাথে কথা বলতে পারবে না? যদি আমাদের শাস্তিটা মাফ করে দিত। আমরা তো কিছুই করিনি। না, সেটা হবে না। এখন আমরা বের হলেই আমাদের মেরে ফেলবে। আমার হার মেনেও নিলেও আমাদের গ্রেফতার করবে না তারা। দেখো, আমার কাছে ভালো একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমাদের স্বাভাবিক টিম পুরো হয়ে গেছে। এলিহা না থাকলেও এলির জায়গা আমি পূরণ করতে পারবো। তুমি কি মিলিটারিতে যোগ দেওয়ার কথা বলছো? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমরা পুরো রাজ্যের জন্য এখন সন্ত্রাসী। আগে ওর কথা পুরো শুনি আমরা। আমি জানি জ্যাক কোনো ভালো প্ল্যান বের করবে এখন। আমাদের তো একটা টিমের জন্য সিলেক্ট করা হয়েছিল, সেজন্য একটা টিমের মতোই থাকবো আমরা। এতে সেটা মিলিটারিতে ব্যবহার করার জন্য না। আমি প্যালেসে প্রায় বেশ কিছুদিনের মতোই ছিলাম এবং সেখান থেকে আমি রাজ্যের অনেক খবর জানতে পেরেছি। মূলত আমাদের রাজ্য বাকি দুটো রাজ্যের থেকে বেশি শক্তিশালী থাকতে হয় সবসময়। বাকি দুই রাজ্য সবসময় একে অপরের সাথে যুদ্ধে মেতে থাকে, কিন্তু তারা দুটোই আমাদের রাজ্যের মিলিটারি পাওয়ারকে অনেক ভয় পায়। আর বর্তমানে বাকি দুই রাজ্য শক্তিশালী হচ্ছে, আর সেটার ফলে আমাদের রাজ্য আরও ক্ষমতা অর্জন করতে চাচ্ছে। এজন্য বিভিন্ন শহরের বিভিন্ন ধরনের গবেষণা করা হয়। মূলত গবেষণাগুলো একটা লোককে কিভাবে বেশি শক্তিশালী করা যায়, এই গবেষণার ফলে তারা ছোট ছোট বাচ্চাদের মাঝে বড়দের মতো পাওয়ার ট্রান্সফার করতে সক্ষম হয়েছে। আর যার ফলে আমরা অনেক কম বয়সী শক্তিশালী অফিসার দেখতে পেয়েছি। এছাড়াও অনেক গোপন ইউনিট রয়েছে যারা অনেক অনেক দিক দিয়ে শক্তিশালী। এখানে আমরা মানছি একটা রাজ্যেই সবকিছু রাজ্যের জন্য, কিন্তু আমাদের রাজ্যের জন্য সেটা নয়। আমাদের রাজা সারাদিন যুবতী মেয়েদের সাথে রসমজ্জায় ব্যস্ত থাকে, আর রাজ্যের সকল কাজ করে থাকে আমাদের জেনারেল। এখন আমরা কি করব? যেহেতু আমাদের বিদ্রোহী ঘোষণা করা হয়েছে, তাই আমরা বিদ্রোহী হব। আমি তোমাকে তো বিদ্রোহী ঘোষণা করা হয়নি। তুমি তো এসবের মধ্যে ছিলে না। হ্যাঁ, ছিলাম না, কিন্তু আমার বন্ধুরা যখন এর মধ্যে ঢুকে গেছে, সেই মুহূর্তে আমিও হয়ে গেছি। আমি তোমার প্ল্যান ঠিক মতো বুঝতে পারছি না। দেখো, আমরা আপাতত চারজন আছি। আমরা চারজন এখন একটা বিদ্রোহী টিম বানাবো, যার মূল কাজ থাকবে রোজা এবং জেনারেলের বিরুদ্ধে কাজ করা। রাজা কিংবা রাজ্যের জনসংখ্যা ঠিক রাখার জন্য অনেক সময় পুরো একটা শহরে শেষ করে দেয়। আর সেই রকম একটা মিশন আমরা প্রথমেই পেয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল তারা রাজ্যের শত্রু, রাজ্যের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু তারা একদম নিষ্পাপ ছিল। রাজার আদেশেই এভাবে একটা একটা করে শহর জনসংখ্যা কমিয়ে ফেলা হয়। এত কিছু তুমি জানলে কিভাবে? কিছুদিন প্যালেসে থাকার ফলে অনেক তথ্যই আমি পেয়েছি। ও, তুমি এখন এটার বিরুদ্ধে কিছু করতে চাচ্ছ? হ্যাঁ, শুধু তাই না, রাজ্য মূলত তার সকল প্রজাদের লুট করে যাচ্ছে প্রতিনিয়ত। মিলিটারি আইন সব জেনারেলের কাছে থাকলেও অর্থের সব দিকটাই রাজা নিজে দেখে থাকেন। পুরো রাজ্যের মধ্যে ট্যাক্স সমান করে দেওয়া হয়েছে। ক্যাপিটালের যে ট্যাক্স, সেটা পুরো রাজ্যের শহরগুলোতে দিতে হয়। আর এর ফলে অনেক শহর না খেয়ে মরছে। তো তুমি চাইছো এটার বিরুদ্ধে কিছু করতে? হ্যাঁ, প্রতিবারের মতো এটা করতেও আমি দুইটা রাস্তা দেখছি। প্রথমত, হয়তো আমাদের বর্তমান রাজাকে তার আসন থেকে সরাতে হবে, সেটা অসম্ভব। আর দ্বিতীয়ত, আমাদের চতুর্থ রাজ্য বানাতে হবে যেখানে এসব লোকদের আমরা আশ্রয় দিব, যেটা আরো অসম্ভব। তাহলে কি করব আমরা? দুটো ছাড়া কোনো রাস্তা আমি দেখছি না, আর কোনটা সিলেক্ট করব সেটা ভাবতেও পারছি না। তাই ভেবে ফেলছি দুটোই করব। রাজাকে সিংহাসন থেকে সরানো এবং নতুন আরেকটা রাজ্য তৈরি করা, এটা আমাদের চারজনের দ্বারা কখনো সম্ভব না। হ্যাঁ, সেটা চিন্তা করতে হবে না। চিন্তা ভাবনার কাজ সব আমার উপরে ছেড়ে দাও। তো এটাই কি তুমি গত 3 বছর যাবৎ চিন্তা করছো? আসলে সত্য বলতে, তোমাদের সাথে দেখার পরে আমি এটা ভাবলাম। কি, তাহলে কখন হবে? আমাদের মতো টিম দ্বারা রাজার সামনে যাওয়া তো অসম্ভব, আর তো তাকে সিংহাসনচ্যুত করা সেটা আরো অসম্ভব।
আমি জ্যাককে বিশ্বাস করি, কারণ ওর প্ল্যানই আমাকে অনেকবার বাঁচিয়েছে। তাই আমি আমার জীবন জ্যাকের নাম করে দিলাম। ও যা বলবে আমি তাই করব। কিন্তু হ্যারি, তো তুমি কি তোমার শহরের প্রতিশোধ নিবে না, নাকি রাজা এবং জেনারেলকে এভাবেই তাদের শাসন করতে দিবে? প্রতিশোধ? তোমাকে তো বলা হয়নি আমাদের খোঁজার জন্য আমাদের শহরেও মিলিটারি গিয়েছিল, যারা আমাদের এবং লুসিদের পুরো শহরকে হত্যা করে ফেলে, তাদের মধ্যে আমাদের পরিবার, আত্মীয় স্বজন, সবাইকে। দেখো, আমি তোমাদের কাউকে প্রতিশোধ নেওয়ার কথা বলছি না। আমরা প্রতিশোধ নিব না, বরং এরকম অন্য কারোর সাথে যেন না হয় সেটা আমরা ঠিক করব। আমরা দুই বোনও রাজি। আমরাও রাজা এবং জেনারেলের পতন দেখতে চাই। তিনজনের মধ্যেই আমি একটা রাগের আগুন দেখতে পেলাম। তাদের শহরের সাথে যা হয়েছে সেটা শুনে আমি নিজে অনেকটা দুঃখ পেলাম। আমি প্যালেসে থাকতেই রাজা এবং জেনারেলের অনেক কালো কর্ম সম্পর্কে জেনেছিলাম, কিন্তু আমি সেগুলো সম্পর্কে কোনো মনোযোগ দেইনি তখন। কিন্তু এখন ব্যাপারটা আলাদা। তারা তাদের সীমা ছাড়িয়ে ফেলেছে। আমি এটাকে বেশি দিন চলতে দিতে পারবো না। যদিও আমার কাছে দুটো ড্রাগন রয়েছে, এটা দিয়ে একটা রাজ্যের বিরুদ্ধে যাওয়া কখনোই সম্ভব না, কারণ ড্রাগনগুলো তাদের আসল ফর্মে নেই এখন। মূলত আমার মনের মধ্যে এমন গুপ্ত যুদ্ধের প্ল্যান আসতে শুধু। আমার মাথা অনেক তাড়াতাড়ি চলে, যেগুলো একটা পরিস্থিতিতে আমি খুব সহজে প্ল্যান বানিয়ে ফেলতে পারি। আর আমাকে শক্তিশালী হতে হলে মূলত আসল যুদ্ধে যেতে হবে, সেখানে লক্ষ লক্ষ সৈন্যের যুদ্ধ হয়। এটা অবশ্য লুসিফারের কথা ছিল, যত শত্রু আমার ব্লেড দিয়ে হত্যা হবে ততই আমার ব্লেড শক্তিশালী হবে। অবশ্য সেটার জন্য আমার কাছে দুটো রাস্তা। এক হচ্ছে মিলিটারিতে যোগ দিয়ে রাজ্যের শত্রু হত্যা করা, আর সেটা করলে আমি আবার বন্ধুদের বিশ্বাসঘাতকতা করব। আর আমার স্মৃতি অনুযায়ী এই তিনজনই আমার প্রথম বন্ধু। অবশ্য এলিও ছিল, কিন্তু কে জানে, ও একজন প্রিন্সেস। অবশ্য প্যালেসে ওকে আমি কখনোই দেখিনি। লাইব্রেরিতে সবসময় কাটানোর ফলে হয়তো নজরে পড়েনি, কিন্তু আমি কখনো আশা করিনি ও প্রিন্সেস হবে। আমি শুনেছি মোট 3টা প্রিন্সেস ছিল রাজ্যের, আর প্রথমটা এবং দ্বিতীয়টা আমি দেখেছিলাম। হয়তো এলি তৃতীয় প্রিন্সেস হবে। যাই হোক, আমার দ্বিতীয় রাস্তা হলো অন্য কোনো রাজ্যে যোগ দেওয়া। সেটার ফলে আমি ওই রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো, যেটাও আমার কাছে সঠিক মনে হচ্ছে না। কিন্তু আমি যদি একদম নতুন একটা রাজ্য বানিয়ে ফেলি তাহলে একদম ভালো হয়। আমি সেটা থেকে যুদ্ধ করতে পারবো। অবশ্য আমার রাজ্য চালানোর কোনো ইচ্ছেই নেই। আমি শুধু শক্তিশালী হওয়ার উপরে কৌতূহল। আমার ইচ্ছা আমি এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী লেজেন্ড হব, আর সেটার জন্য কিছু তো আমাকে করতেই হবে। আর সেটার জন্য আমি আমার সমস্ত প্ল্যান ঠিক করে ফেলেছি। তো আজ থেকে আমাদের টিম রাজা এবং জেনারেলের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু আমাদের টিমের নাম কি হবে? নাম? হ্যাঁ, ব্ল্যাক ড্রাগন। ড্রাগন, হঠাৎ ড্রাগন নাম মনে পড়ে আমি এই নামটা সিলেক্ট করলাম। ওকে, তাহলে আজ থেকে আমরা ব্ল্যাক ড্রাগন। তাহলে আমাদের প্রথম মিশন কি হবে? মিশনের আগে প্রথমে আমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা হলো তোমাদের তিনজনের চেহারা পাল্টাতে হবে। এভাবে শহরে আমরা ঘুরতে পারবো না। আর শহরে ভালো মতো ঘুরতে না পারলে আমাদের কোনো প্ল্যানই কাজ হবে না। চেহারা কিভাবে পাল্টাবো? আমাকে একজন একটা স্পেল শেয়ার করেছিল। অবশ্য আমি সেটা ব্যবহার করতে পারি না। সেটা দিয়ে যে কোনো ব্যক্তির চেহারা নকল করা যায়। আমি ব্যবহার করতে পারি না। আশা করি তোমরা তিনজন ঠিক ব্যবহার করতে পারবে। স্পেল দিয়ে চেহারা চেঞ্জ করা যায়? হ্যাঁ, বৃদ্ধ লুসিফার তো আমাকে সেটাই বলেছিল। লুসিফার? সে কে? আমার গুরু। আমি স্পেলটা ওদের বুঝিয়ে দিলাম। অনেক চেষ্টার পর লুসানা স্পেলটা ব্যবহার করতে পারলো। তবে এই স্পেল দিয়ে সে মাত্র একটা চেহারাই চেঞ্জ করতে পারবে, একজনের জন্য। মানে হচ্ছে হ্যারি, লুসি এবং সে নিজে মাত্র একটারই চেহারা নিতে পারবে। বৃদ্ধ লুসিফার আমাকে বলেছিল সে মাত্র 9টা চেহারা বদলাতে পারত, যে কোনো ব্যক্তি এবং তার নিজের। আর লুসানা মাত্র একটা পারে। মানে লুসানা, হ্যারি এবং লুসিকে এক চেহারার হতে হবে। মনে হচ্ছে মাস্ক ওদের জন্য লাগবে, না হলে তিনজনের ভাই বোন বলে পরিচয় নিতে হবে। আমাদের নতুন টিম এখন প্রস্তুত। আমি রাতে শুয়ে আছি, সবাই ঘুমিয়ে পড়েছে। তখন ভেলি আমার সাথে কথা বলতে লাগলো। তো তুমি রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, শুধু আমার কিংবা ইগ্রাসিলের সাহায্যে তুমি পুরো একটা রাজ্যের সাথে লড়তে পারবে না। হ্যাঁ, আমি জানি। 6টা ড্রাগন অস্ত্র দিয়েও আমরা একটা রাজ্যের বিরুদ্ধে লড়তে পারবো না, কারণ সকল ড্রাগনই তাদের হোস্টের শরীর থেকে ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করে। আর বেশি ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করলে হোস্ট মারা যেতে পারে। তাহলে কি করতে চাচ্ছ? 4 জনে তো পুরো একটা রাজ্যের বিরুদ্ধে যেতে পারবো না। হ্যাঁ, সেটা ঠিক। তবে আমি রাজ্যের বিরুদ্ধে যেতে চাচ্ছি না। আমার
করার মধ্যে দুটো জিনিস আছে। প্রথমত হয়তো আমি রাজাকে জোর করব সিংহাসন ছাড়ার জন্য, সেটা হয়তো সম্ভব না। কিন্তু দ্বিতীয়টা হলো গোপনে রাজাকে হত্যা করা। সেটা আমার কাছে ঠিক মনে হচ্ছে। তা রাজাকে গুপ্ত ঘাতকের মতো হত্যা করবে? এটা কিন্তু সহজ না। প্যালেসে যে গার্ড থাকে, হ্যাঁ কোনো কিছু থাকে, সেটাই শেষ করতে হবে। আমার মাথায় কি চলছে এটা আমি কখনো বুঝতে পারছি না। অবশ্য আমার একদম লোকদের ভালোই লাগে যারা মিস্টেরিয়াস চিন্তা ভাবনা করে। হা হা, তোমার ভাবনা তো শুধু ইগ্রেসিলি। তোমাকে বলছি না এই কথা কাউকে না বলতে। কাউকে তো বলি নাই। এই যে আমাকে বলছো, যদি কেউ শুনে ফেলে? হয়েছে হয়েছে, লজ্জা পেতে হবে না। আমি শুধু ভাবছি ইগ্রাসিল উঠলে কি করবে। আমি ভেলির সাথে কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে হালকা নাস্তা করলাম, তারপর হ্যারিদের সাথে কথা বলতে লাগলাম। তো জ্যাক, আমরা এখন কি করব? দেখো, আমরা যে কাজ করছি সেটার জন্য আমাদের অনেক তথ্যের প্রয়োজন হয়, আর সেটার জোগাড় না করা পর্যন্ত কোনো কিছুই করা যাবে না। কিসের তথ্য? রাজা এবং জেনারেলের সকল কালো কর্ম কোথায় আছে, কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে, তার সকল তথ্যই জোগাড় করতে হবে, এবং সেটা তোমাকেই করতে হবে। কি? তুমি করবে কিভাবে? জেনারেল আমার বাবা হওয়ায় দাবি করেছিল। যদি আসলে আমার বাবা হয়ে থাকেন, তাহলে আমি তখন তার কাছে গেলে অবশ্যই প্যালেসে থাকার একটা ব্যবস্থা করবেন। অবশ্য এবার প্যালেসে আমার জায়গা লাগবে না, কিন্তু প্যালেসে যাওয়া আসার অনুমতি আমার দরকার। ও, আমি বুঝতে পেরেছি, তুমি প্যালেসে থেকে সকল তথ্য বের করবে। হ্যাঁ, দেখি আমি এখনই বেরিয়ে পড়ব। তোমাদের সাথে সন্ধ্যায় একটু পরে উপরের গলিতেই দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। আমি বের হয়ে গেলাম ওদের গোপন জায়গা থেকে। পিঠে দুটো তলোয়ার রয়েছে। মুখের মাস্কের কারণে আমাকে কেউ চিনছে না। অবশ্য অনেকে সন্দেহ করছে আমাকে দেখে। সন্দেহ করারই কথা। এখন ক্যাপিটালে অনেক সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে। আমি সোজা প্যালেসের দিকে চলে গেলাম। এই কয়েক বছরে প্যালেসে অনেক পরিবর্তন হয়েছে, আবার নিজেরও অনেক পরিবর্তন হয়েছে। যদিও ওই জায়গা 3 বছর সময় কেটেছে, কিন্তু আমার শরীর 5 বছর সময় কাটিয়েছে রুইন্স অফ ড্রিমে। তাই শরীরটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে। চেহারাও অনেকটা উজ্জ্বল হয়েছে। জানি না আমাকে 3 বছর পর দেখে জেনারেল কি বলবে, কিন্তু আমার যতদূর মনে হয় জেনারেল কিছু বলবে না। তার সাথে দেখা হলেই বোঝা যাবে কি হয়। আপাতত আমি একদম প্যালেসের গেটের সামনে দাঁড়িয়ে আছি। সেখানে অনেকগুলো গার্ড আমার উপর অত্যাধুনিক অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে। অস্ত্রগুলোকে বলে বন্দুক। এটার মধ্য থেকে ম্যাজিকের বুলেট বের হয়, সেটা শরীরে ফুটো করে দিতে পারে। একজন গার্ড আমাকে জিজ্ঞেস করতে লাগলো, কে তুমি, আর প্যালেসের দিকে আসছো কেন? আমি এখানে আসছি জেনারেলের সাথে কথা বলতে। জেনারেলের অনুমতি ছাড়া কেউ তার সাথে কথা বলতে পারবে না। আমি পরিচয় দিতে পারলাম না। অবশ্য এখানে আমাকে বলতে হতো আমি জেনারেলের ছেলে, কিন্তু সেটা আমি বলতে চাই না। আমাকে অনেকটা প্ল্যান করতে হবে। আমি পিছনের দিকে ফিরলাম, কিন্তু গেটের মধ্য থেকে ডাক শোনা গেল। গার্ডদের অর্ডার করা হলো আমাকে ভিতরে যেতে দেওয়ার জন্য। আমি ভিতরে চলে গেলাম। ভিতর থেকে প্রিন্সেস এলিনা আমাকে ডাক দিয়েছে। আমি প্রিন্সেসের সামনে গেলাম, পা নিচু করে কুর্নিশ করলাম। জি প্রিন্সেস। জ্যাক, তুমি তাই না? আমাকে চিনলেন কিভাবে? বাদ দাও সেটা। আগে বলো, এতদিন কোথায় ছিলে? আমরা তো শেষ খবর পেয়েছিলাম যে তুমি একটা গুহার ভিতর গিয়ে হারিয়ে গিয়েছিলে, আর পাওয়া যায়নি তোমায়। জি, আর্কাইভ থেকে সেই মিশনে যাওয়ার পর আমি গুহার মধ্যে আটকা পড়েছিলাম। তবে আমি কিভাবে বেঁচেছিলাম সেটা আমি নিজেও জানি না। অবশ্য ভিতরে কি হয়েছে আমি কিছুই জানি না। পুরো 3 বছর সময় আমার ঘুমের মধ্যেই কেটেছে। যখন ঘুম ভাঙলো তখন আমি গুহার মুখের কাছে ছিলাম। ও, তোমার মুখ ঢাকা ছিল, তাই প্রথমে চিনতে পারিনি, কিন্তু তোমার চোখ দুটো থেকে দূর থেকে চিনে ফেলেছি যে তুমি জ্যাক। আমি অনেক আনন্দিত যে আপনি এখানে দূর থেকে দেখে আমাকে চিনতে পেরেছেন। প্রিন্সেস, এর প্রধান গার্ড চলে এসেছে এই জায়গায়, তাই আমি আর কোনো কথা বললাম না প্রিন্সেসের সাথে। এমনিতেই আমার প্রিন্সেসদের সাথে কথা বলতে অনেক বিরক্ত লাগে। শুধু প্রিন্সেস না, সকল বড়লোক মেয়েদেরই আমার বিরক্ত লাগে, যারা তাদের পরিবারের ক্ষমতায় ক্ষমতাসীন থাকে। অবশ্য এখানে বিরক্ত হওয়ার ভাব নেওয়া যাবে না, না হলে আমার মাথা যাবে। প্রিন্সেস কার সাথে কথা বলছেন? ও আখিল, দেখো জ্যাক ফেরত এসেছে। কি জ্যাক? হ্যাঁ, এটা হয়তো নকল জ্যাক হবে। জ্যাক যে গুহায় ঢুকেছিল সেটার মধ্যে আজ পর্যন্ত যে ঢুকেছে কেউই ফেরত আসেনি, কিন্তু ও সত্যি জ্যাক, আমি বলছি। ঠিক আছে জ্যাক, তোমার মুখ খোলো তাহলে। আগে চেক করতে হবে। আমি আর কোনো কথা বলছি না। যদিও আখিল আমাকে দেখে রেগে আছে, তারপরও আমি আমার মুখের মাস্ক খুললাম। আমার চেহারা আগের মতোই আছে, শুধু বয়সের সাথে সাথে রূপের বদল হয়েছে কিছুটা। আগে বাচ্চা বাচ্চা লাগতো, আর এখন প্রাপ্তবয়স্ক লাগে। যাই হোক,
জেনারেলের কাছে খবরটা মুহূর্তেই চলে যায় এবং সে সোজা চলে আসে আমার সাথে দেখা করতে। আমি বুঝতে পারলাম হয়তো জেনারেল সত্যি আমার বাবা হবে, কিন্তু তাই বলে আমি তাকে মেনে নিতে পারি না। জেনারেল আমার সাথে কথা বলল, তার কথা মতে সে আমাকে তার আর্কাইভে কাজ করতে দিবে না। সে জানে আমি শক্তিশালী হতে চাই, এজন্য সে রয়্যাল মিলিটারিতে একটা পদে আমাকে দিয়ে দিবে। শুধু পদটা আমার চেয়ে নিতে হবে। অবশ্য আমার সাথে কি হয়েছে সেটা শুনছে সে। আমি প্রিন্সেসকে যা বলছি তাকেও সেটা বলে দিয়েছি। জেনারেল আমাকে পেয়ে অনেকটা খুশি হলো, কিন্তু সেটা প্রকাশ করতে পারেনি আমার সামনে। আমি এবার আর লাইব্রেরিতে জায়গা নিলাম না। আমি সোজা জেনারেলের কক্ষে চলে গেলাম এবং জেনারেলের সাথে কথা বলতে লাগলাম। স্যার, এখানে বাবা ডাকতে পারো আমাকে? না স্যার, ঠিক আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, কিছু লাগবে? কোন পদে যোগ দিবা সেটা ভেবেছ? না স্যার, আমার মিলিটারিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই। আমি প্যালেসের এলিট গার্ড হতে চাই। আমি দুঃখিত জ্যাক, কিন্তু এলিট গার্ড মূলত রাজা নিজে সিলেক্ট করে থাকেন, আর সেটার জন্য তোমাকে প্রথমে গার্ড হতে হবে এবং কমপক্ষে রয়্যাল গার্ডের 4টা বেস পেতে হবে এলিট গার্ডের অ্যাপ্লিকেশন করতে। আমি তোমাকে রয়্যাল গার্ড বানিয়ে দিতে পারবো, কিন্তু সেটার জন্য তোমার ক্ষমতা দেখাতে হবে রাজাকে। আমার কাছে শুধু মিলিটারির ক্ষমতাই রয়েছে, তাছাড়া বাকিটুকু রাজা নিজেই করে থাকেন। ও আচ্ছা, তাহলে আমি রয়্যাল গার্ডই হতে চাই। আচ্ছা, তাহলে বিকালে আমি তোমার এক্সিবিশন ম্যাচের ব্যবস্থা করে দিব। সেখানে অনেক বড় বড় লোকেরা থাকবে। সেখানে যদি কিছুটা ভালো করতে পারো তাহলে রাজা নিশ্চয়ই তোমাকে রয়্যাল গার্ড দিবেন। তাছাড়া আমি রাজাকে বলে দিব। আচ্ছা। আমি জেনারেলের রুম থেকে বের হয়ে গেলাম। মূলত এলিট গার্ড হলো রাজ্যের নিজের বডিগার্ড, আর সবসময় রাজার নিরাপত্তার কাজ করে। তারা এক একজন রাজ্যের সবচেয়ে শক্তিশালী একজন হয়। আমি যদি এলিট গার্ড হতে পারি তাহলে রাজাকে হত্যা করে আমার পক্ষে একদম সহজ। আর আমার মূল উদ্দেশ্য এখানে রাজাকে হত্যা করা। তাছাড়া আমি রাজাকে সিংহাসন থেকে নামাতে পারবো না। সৈনিকদের সবচেয়ে বড় পদই হলো জেনারেল, কিন্তু গার্ডদের সবচেয়ে বড় পদ হলো এলিট গার্ড। তারা হয় একজন এলিট গার্ড জেনারেল এবং রাজ্যের থেকেও শক্তিশালী এলিট গার্ডের নিচে রয়েছে রয়্যাল গার্ড, যারা রাজার পরিবার এবং বংশের লোকদের নিরাপত্তা শিক্ষার কাজ করে। আর সবচেয়ে নিচে রয়েছে গার্ড, যারা প্যালেসের নিরাপত্তা থাকে। আমার শুধু গার্ড হওয়াতে কোনো লাভ হবে না, কিন্তু রয়্যাল গার্ডে কিছুটা সুবিধা হবে। যদি প্যালেসের মধ্যে আমার কারো জন্য কাজের ভার পড়ে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। মূলত আমি চাচ্ছি প্যালেসের ভিতরেই থাকতে, তাতে আমাদের কাজে সুবিধা হবে। আমি কিছুটা রেস্ট নিয়ে নিলাম, কারণ বিকেলেই আমার এক্সিবিশন হবে। মূলত আমাকে একজনের সাথে লড়তে হবে। হার কিংবা জেতার কোনো চিন্তা নেই আমার, কারণ হার কিংবা জেতার ফলে কাউকে রয়্যাল গার্ডে নেওয়া হয় না। যদি রাজ্যের বংশের কেউ নিজ থেকে কাউকে পছন্দ করে এবং তাকে নিজেই রয়্যাল গার্ড বানাতে চায় তাহলে একজন সিলেক্ট হয়। এখানে অনেকেই আসবে আমার লড়াই দেখতে। যদি আমাকে কারো ভালো লাগে তাহলেই আমাকে তার রয়্যাল গার্ড বানাবে। বিকেলের দিকে আমাকে যেতে হলো প্যালেসের পিছনের দিকে। শুধু প্যালেসের রাজার পরিবার না, বরং বাইরে থেকেও রাজার বংশের লোকেরা এসেছে। আমি জানি না আমি কার সাথে লড়বো, কিন্তু আমার ভয় হচ্ছে অনেক। ভেলি আমার ভয় অনেকটা দূর করে দিল আমার সাথে কথা বলে। আমার এক্সিবিশন ম্যাচ এখন শুরু হবে। রয়্যাল ফ্যামিলির অনেক সদস্যই উপস্থিত আছে এখানে। আমার ক্ষমতা দেখে তাদের একজনই আমাকে তাদের রয়্যাল গার্ড বানিয়ে নেবেন। আর রয়্যাল গার্ডই রাজার কাছে যাওয়ার সবচেয়ে উপযুক্ত একটা পদ, কারণ আমি চেষ্টা করলে এলিট গার্ডও হতে পারবো। আর তখন আমি রাজাকে খুব সহজেই হত্যা করতে পারবো। তাছাড়া এখন আমি রাজার কাছে ঠিকই যেতে পারবো, কিন্তু তার 11 জন এলিট গার্ড থাকার ফলে রাজাকে কিছু করার আগেই আমি মারা যাব। আমি অনেক অবাক হলাম, কারণ আমাকে লড়তে হবে কোহিলের সাথে। আমি এটা আশা করি যে আমার লড়াই কোহিলের সাথে হবে, কারণ আমি কোহিলের ক্ষমতা অনেক আগে থেকেই দেখেছি। মারাত্মক ওর ক্ষমতা, একাই 2000 লোক মেরে ফেলেছিল। ওর সেই লড়াই দেখে বুঝেছিলাম ওর অ্যাট্রিবিউট হলো পানির, আর ওর বরফের স্পেল ব্যবহার করে। সেটা অনেক মারাত্মক হয়, কারণ পানিকে বরফ বানালে সেটা একটা তলোয়ারের মতোই ধারালো হয়। আর যদি বিশাল একখণ্ড বরফ আমার উপরে ফেলা হয় তাহলে তো কিছুই লাগবে না, সোজা পিষে মারা যাব। যাই হোক, আমি প্রস্তুত হলাম। আমিও আগের মতো নই, এখন অনেকটা শক্তিশালী হয়েছি। যদিও স্পেল ব্যবহার করতে পারি না, কিন্তু দুটো ক্ষমতা আমার রয়েছে, আর কখন সেটা কাজে দেয় সেটা আমি জানি। তাছাড়া আমার তলোয়ার নানা ধরনের টেকনিক জানা আছে। এর জন্য আমি অনেকটা নিশ্চিত যে আমি হারবো না এখন। তাহলে তুমি ফেরত এসেছো জ্যাক? কোহিল আমার কাছে এসে জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমি আশা করিনি ওই গুহা থেকে তুমি ফিরে আসবে, কারণ আজ পর্যন্ত শুনিনি কেউ ওই গুহা থেকে ফেরত আসেনি। আর গুহাটা 10 বছর পর পর বিভিন্ন জায়গায় দেখা যায়। আমি হয়তো ভাগ্যবান ছিলাম,
তো কোনো স্পেল কি কয়েক বছরে শিখেছ? না, আমার অস্ত্র আমার দুটো তলোয়ার। তাহলে তো আমাকে সমানভাবে লড়তে হবে। তাহলে শুরু করি, চলো। কোহিল ম্যাজিক দিয়ে ওর হাতে বরফের তলোয়ার বানিয়ে নিল একটা। আমিও ভেরুদাকে বের করলাম। ভেরুদা আর ভেলিকে নিয়ে সমস্যা হলো, ভেরুদাকে আমার ডান হাতে ধরতে হয় আর ভেলিকে বাম হাতে। তাছাড়া দুটো উল্টো হাতে নিলে আমার হাত জ্বলতে শুরু করে দুটোই, এবং ডান হাত দিয়ে আগুন বের হতে শুরু করে। আমার বাম হাত দিয়ে পানি বের হতে থাকে, তাই দুটোকে ঠিকভাবেই ধরতে হয়। আর একটা তলোয়ার ব্যবহার করলে দুই হাতেই প্রয়োজন হয় সেটা চালাতে, কিন্তু আমাকে এক হাতেই ব্যবহার করতে হয়। এটার জন্য আমাকে আরেকবার তলোয়ার কিনে কাছে রাখতে হবে, অবশ্য সেটার সাইজ ছোট হলেও হবে। কোহিনুর বরফের তলোয়ার দিয়ে আমার দিকে আক্রমণ করতে এগিয়ে আসছিল অনেক স্পিডে। ওর স্পিড এত যে আমি ভালো করে খেয়াল করতে পারিনি। আমি ভীরুতাকে সামনে ঢালের মতো করে দাঁড়িয়েছিলাম, আর কোহিল সেটার আঘাত করলো ওর বরফের তলোয়ার দিয়ে। আঘাতটা এত শক্তিশালী ছিল যে আমি পিছনের দিকে ছিটকে চলে গেলাম। অনেক স্পিডেই যাচ্ছিলাম। নিজের গতি আমি ভীরুতার ব্লেড মাটিতে গেঁথে দিয়ে থামালাম। আমি এটা আশা করিনি, কোহিলের গায়ে এতটা শক্তি হবে সেটা আমি বুঝতে পারিনি। কোহিল আবারও আমার কাছে অনেক স্পিডে চলে আসলো এবং আবারও আমাকে আঘাত করলো। এবারও আমি পিছনে ছিটকে পড়লাম, কিন্তু আমার বুকে ওর বরফের তলোয়ার কিছুটা অংশ ঢুকে গেঁথে গেছে। আমি উঠে সেটা বের করলাম। কোহিল হেসে আবারও আমাকে আঘাত করতে আসলো, কিন্তু এবার ও আমাকে দূরে ফেলে দিল না, বরং আঘাত করেই যাচ্ছে। আমি ওর সব আঘাতই প্রতিরোধ করার চেষ্টা করছি, কিন্তু ওর স্পিড আমার থেকে বেশি হয়। আমার শরীরে অনেকটা আঘাত লেগেছে, আর তার ফলে আমার বুকের অনেকটা জায়গায় কেটে গেছে। আমি দাঁড়াতে পারছিলাম না আর। ওর আঘাত এত স্পিডে আসছে যে আনারগুলোতে দেখতেই সমস্যা হচ্ছে। আমার এক হাত দিয়ে ভীরুতাকে ধরতেও সমস্যা হচ্ছে ওর সাথে লড়তে। যদি ওর দুই হাত দিয়ে ধরতে পারতাম তাহলে একটু ভালো হতো। আমি হাঁপিয়ে উঠেছি একদম। কোহিল আবার একটু দূরে গিয়ে বলতে লাগলো, আমি কোনো স্পেল ব্যবহার করিনি, শুধু তলোয়ার দিয়েই লড়েছি, আর তাতেই তোমার এই অবস্থা? তুমি রয়্যাল গার্ড কেন? জেনারেলের ছেলে হওয়ার অধিকার রাখো না? জেনারেলের ছেলে? আমি কখনো বলি নাই আমি জেনারেলের ছেলে হতে চাই। আমি জানি আমার বাবা আমার জন্য মারা গেছে, আর চেহারাই আমার কখনো দেখা হয়নি। সে কখনো আমার বাবা হতে পারে না। আর যদি আমার বাবা সে হয়েই থাকে, তাহলে এই দুনিয়ায় সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সেই। কথা তো অনেক ভালোই বলতে পারো, শুধু কথা না, এতক্ষণ তো একটু প্র্যাকটিস করেছিলাম। আসল লড়াই তো এখন শুরু হবে। আমি অনেকটাই রেগে গেছি। এবার আমি আমার সোর্ড টেকনিক ব্যবহার করা শুরু করলাম এক এক করে। প্রথমে আমি ভীরুতাকে উপরের দিক করে সোজা কোহিলের দিকে তাকালাম। তারপরে টাইম আটকানোর স্পেল ব্যবহার করলাম। আসলে এটাকে সময় আটকানো বলে না। মোট কথা, আমার আশেপাশে কিছু এলাকা জুড়ে সবটাই প্যারালাইজড হয়ে যায়, নড়তে পারে না, এবং কি হচ্ছে তাদের সাথে সেটাও বুঝতে পারে না। এবং এটা 2 সেকেন্ডের জন্যই থাকে। আমি সময় নষ্ট না করে সোজা কোহিলের বুকে দুটো স্পেল দিলাম এবং ওর পিছনে চলে গেলাম। কোহিল অনেকটা অবাক হয়ে হঠাৎ আমাকে পিছনে আসতে দেখে। বেশি অবাক হলো ওর বুকে আঘাত দেখে। ও একদম রেগে গেল। রাগের ফলে ওর শরীরের প্রতিটা মাংসপেশি ফুলতে লাগলো, এবং ওকে পুরো ছোট্ট দানবের মতো লাগছে এখন। ওর শরীর হিল হলো সাথে সাথে, কিন্তু ওর রাগ এখন বের হচ্ছে। কত বড় সাহস! তোমার আমার শরীরে আঘাত করেছো? এবার দেখাবো তোমাকে আসল পাওয়ার কাকে বলে। কোহিল যে স্পিডে এখন নড়ছে তাকে ওকে দেখা যাচ্ছে না। এটা একটা ক্ষমতা যাকে বলে আল্ট্রা স্পিড। এটা শিখতে অনেক ট্রেনিং এর প্রয়োজন হয়। এবার অনেকে জন্ম দেখেই শিখে যায়। কোহিল আমার গলা ধরে ফেললো ওর ডান হাত দিয়ে। আমি ওকে আমার দিকে আসা খেয়াল করিনি। আমাকে সোজা উপরে তুলে ধরলো। আমি ওর থেকে কিছুটা লম্বা হওয়ার ফলেও ও আমাকে একদম সহজেই ওর শক্তি দিয়ে উপরে তুলে ধরলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি ওর থেকে ছুটতেই পারছি না। আমি আমার হাতের ভীরুদা দিয়ে ওকে আঘাত করতে গেলাম, কিন্তু সাথে সাথে ভীরুদাকে ধরে ফেললো ও সোজা এক ঘুষিতে সেটা 2 টুকরো করে দিল। আমার হাত থেকে ভীরুদা পড়ে গেল। আমি ভেলিকে বের করতে চাইলাম, কিন্তু একটু আগের আঘাতে আমার ব্যাগ সহ ভেলি দূরে পুগিয়ে পড়েছে। আমার গলা জোরে ধরায় দম ছাড়তে সমস্যা হচ্ছে। মনে হচ্ছে আমি এখনই মারা যাব। আমি ওকে লাথি মারতে লাগলাম, কিন্তু কিছুতেই কাজ হলো না। আবার লাথি খেয়ে ও আরো রেগে গেল, এবং ওর হাত থেকে ঠান্ডা বরফ বের হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আমার পুরো শরীর বরফের মধ্যে ঢেকে গেল। আমি তাকিয়ে আছি শুধু, কিন্তু বরফের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। বাইরে থেকে কোনো শব্দও আসছে না। ভেরুদার সাথে যা হলো সেটাই আমি অনেক অবাক। একটা ড্রাগন সোর্ড কিভাবে এত সহজে ভেঙে যেতে পারে? তাহলে ইগ্রাসিল কোনো কাজেরই ছিল না? আমি এখন এভাবেই মারা যাব? এটা ভেবে আমার অনেক দুঃখ লাগছে। আমি আমার
হাত অনুভব করতে পারছিলাম না, কিন্তু তখনই হঠাৎ আমার ডান হাতকে আমি অনুভব করতে শুরু করলাম। আমার ডান হাত অনেকটা জ্বলে উঠলো আর সেটা থেকে আগুন জ্বলতে শুরু করলো। আগুনের উত্তাপে পুরো বরফ গলে পানি হয়ে গেল। আমার ডান হাত দিয়ে আগুন জ্বলার সাথে সাথে বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না আমার ডান হাত দিয়ে আগুন জ্বলছে, কিন্তু আমার ব্যান্ডেজের কাপড় আবার পরে যায়নি। আমি আরো অবাক হলাম ভেরুদাকে দেখে। ওর ভাঙা টুকরো দুটো আমার সামনে এসে এক হয়ে গেল। আমি বুঝতে পারলাম ইগ্রাসিলের ঘুম ভেঙে গেছে। যাই হোক, আমি হাতে নিলাম ভেরুদাকে, আর সাথে সাথেই আমার ডান হাতের আগুন বাড়তে লাগলো। কিন্তু এই আগুন আমার পোশাকের কোনো কিছুই পোড়াচ্ছে না। হাতে ভেরুদা নেওয়ার পর ওর ব্লেডের মধ্যেও আগুন জ্বলতে লাগলো। এইসব কি? আমি তো ম্যাজিক ব্যবহার করতে পারো, তাহলে হঠাৎ ম্যাজিক ব্যবহার করলে কিভাবে? এটা আমার ম্যাজিক নয়, আমার হাতে এখন ফায়ার ড্রাগন ইগ্রাসিলের তলোয়ার। একটু আগেই এটাকে ভেঙেছি, আবার ভাঙতে সময় লাগবে না। চেষ্টা করেই দেখেন। আমি ধন্যবাদ দিব আপনাকে সেটা করে ইগ্রাসিলের ঘুম ভাঙাতে। আর এখন দেখা যাবে কে কতটা শক্তিশালী। হ্যাঁ, কোহিল আবারও একটা ঘুষি মারল। আমি সেটা ভেরুদার ব্লেড দিয়ে আটকালাম। আবার ভেরুদার আগুনের উত্তাপে কোহিলের হাত পুড়ে পুড়ে গেল। সেটাও আস্তে আস্তে হিল হতে চেষ্টা করতে লাগলো। কিন্তু আমি আর থামলাম না, কারণ বরফের বিরুদ্ধে আমার তলোয়ার আগুন এখন কাজে দিবে। আমি দৌড়ে ওর কাছে গিয়ে ওকে আক্রমণ করতে লাগলাম। প্রতিটা আক্রমণে আমার তলোয়ারের উত্তাপ আরো বেশি বাড়তে লাগলো। আশেপাশের জায়গায় উত্তাপও বাড়তে লাগলো। আর ভেরুদার ব্লেডের স্পর্শ লাগলেই পুরো জায়গাটা কেটে যাওয়ার সাথে সাথে পুড়ে যায়। কোহিলের শরীরে হিলিং পাওয়ার আছে বলে টিকতে পারছে। হঠাৎ কোহিল আমার বুকে ঘুষি মেরে দূরে সরিয়ে দিল এবং দূর থেকে বরফের কয়েকশো ধারালো ছুরি বানিয়ে আমার দিকে মারল। আর আমি ইগ্রাসিলের আগুন আমার চারিদিকে ঢাল করে দিল। আর সে আগুন বরফের ছুরিগুলো সব পুড়ে পানি হয়ে গেল। পানিগুলো মাটিতে পড়ার আগেই উদাও হয়ে বাষ্প হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, এত উত্তাপ এখানে, আবার ডান হাত দিয়ে আগুন বের হচ্ছে, কিন্তু আমি আগুনের উত্তাপ অনুভব করছি না। ভেরুদার ব্লেডে আগুন আরো মারাত্মক হয়ে গেল। আমি একটা স্লাইস দিলে সেটা আগুনের মারাত্মক ব্লেড হয়ে দূরে গিয়ে লাগছে। যেহেতু আশেপাশে যত ভিআইপি লোক ছিল তাদের জন্য অনেক গার্ড মিলে ঢাল বানিয়ে দিয়েছে, তাই তাদের কোনো কিছুই হচ্ছে না। কিন্তু ঢালগুলো ভেঙে যাচ্ছে আমার ফায়ার ব্লেডের স্লাইসের ফলে। আবার কোহিলের ভয় আমি দেখতে পাচ্ছি। ও ভয়েই ওর সবচেয়ে শক্তিশালী স্পেল ব্যবহার করলো। প্রথমে মাটিতে হাত দিল, আর মাটি থেকে ধারালো সোচালো তলোয়ারের মতো বরফ আমার দিকে আসছিল। কিন্তু ভেরুদা আগুনের কাছে এসে সেগুলো পুড়ে যাচ্ছে। এরপর কোহিল আমার উপরে বিশাল বরফের টুকরো বানালো। আমি দেখতে পাচ্ছি ওর ম্যাজিক পাওয়ার শেষের দিকে, তাই এটাই হবে ওর শেষ ম্যাজিক। এটার জন্য অনেক ম্যাজিক পাওয়ারের প্রয়োজন হয়। বরফের খণ্ডটা বিশাল, আর এটাকে পুরো গলাতে গেলেও অনেকটা সময়ের প্রয়োজন হবে, আর তার আগেই আমার উপরে এটা এসে পড়বে। কোহিল বেশি দেরি করলো না। আমি ওর স্পেলটা আমার উপরে ছোড়ার আগেই ওকে আক্রমণ করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই ও আমার উপরে সেটা ফেলে দিল। কিন্তু আমি তখনই পিঠ থেকে সাদা হাত বের হলো মোট 12টা, এবং সেগুলো পুরো বরফের খণ্ডটাকে ধরে ফেললো। আমি বুঝতে পারলাম এবার কি হবে। এই পুরো বরফের খণ্ড এবার কোহিলের দিকে নিক্ষেপ করবে, কিন্তু আমি সেটা আপাতত চাই না। আমি ভেরুদাকে দিয়ে একটা টেকনিক ব্যবহার করলাম, সেটার নাম 100 স্লাইস। এই টেকনিক দিয়ে একসাথে 100 স্লাইস দেওয়া যায়। একটু আমি দেখেছি প্রতিটা স্লাইসে ম্যাজিক স্পেলের মতো তরঙ্গ ব্লেড বের হয়ে ভেরুদার থেকে, আর সেটা আগুনের, তাই আমি এই টেকনিক ব্যবহার করলাম। এর ফলে একসাথে 100 ফায়ার ব্লেড বের হবে, আর সেটা একটু পুরো বিশাল বরফের খণ্ডটাকে টুকরো করার জন্য যথেষ্ট হবে। আমি সেটা ভাবলাম, সেটাই হলো। নিচ থেকে একদম উপরে পুরো 100 ফায়ার ব্লেড তরঙ্গ গেল। সেটা টুকরো টুকরো করে দিল বরফের খণ্ডকে, কিন্তু এটা যথেষ্ট হবে না। আমি এবার ভেরুদাকে শক্ত করে উপর দিকে ধরলাম, উপরে যতটুকু টুকরো ছিল সবগুলোর দিকে লক্ষ্য করে। আমি ভেরুদাকে শক্ত করে ধরলাম। অবশ্য ভেলিকে ব্যবহার করে আমি বুঝতে পেরেছি তলোয়ার ধরে শুধু কল্পনা করতে হয় কি করতে হবে, আর সেটাই হবে। যেমন ভেলিকে ধরে যদি আমি সুনামির চিত্র মনে মনে চিন্তা করি, তাহলে তলোয়ার থেকে পানির টর্নেডো বের হয়, যেটা অনেক ভয়ঙ্কর। তেমনি আমি এখন চিন্তা করছি বিশাল আগুনের কথা, যেটা কিনা উপরের সবগুলো বরফের ছোট্ট ছোট্ট টুকরোকে পুড়িয়ে দিবে। আর ভাবার ফলে সেটাই হলো। আমার হাতের আগুন আরো বেড়ে গেল, আর তাতে বিরুদার ব্লেড থেকে বিশাল ফ্লেম থ্রোয়ার বের হলো, যেটা অনেক উপর পর্যন্ত গেল। তার উপরের সব বরফ গলে গেল। কোহিল এই স্পেলটা ব্যবহার করার পরে বেহুশ হয়ে গেল। অবশ্য এক্সিবিশন ম্যাচ এরকমই হয়, কেউ হার মানে না, কিন্তু নকআউট না হলে লড়াই চলতেই থাকবে। যদিও আমি মানুষ বলে প্রথমে কোহিল আমার উপরে একটু কম ক্ষমতা দেখিয়েছিল, কিন্তু পরে তাকে পুরো ক্ষমতা দিয়েই লড়তে হয়েছে আমার সাথে।
অবশ্য আমি স্বীকার করছি, ইগ্রাসিল না থাকলে হয়তো আমি মারা যেতাম। ওর আগুনের ফলেই আমি বেঁচে গিয়েছি। যাই হোক, সবাই আমার লড়াই দেখে একদম অবাক হয়ে গেছে। কথা মতো আমাকে তারাই সিলেক্ট করবে, কিন্তু সমস্যা হলো সবাই হাত তুললো আমাকে তাদের গার্ড করতে। অবশ্য সেটা বেশি ভালো না। এখন রাজাই সিলেক্ট করবেন আমাকে কার গার্ড করে দিবেন। কিন্তু তার আগেই প্রিন্সেস এলিনা বলে উঠল, মাই কিং, আমি চাচ্ছি জ্যাক আমার প্রধান রয়্যাল গার্ড হোক। কিন্তু এলিনা, তোমার তো রয়্যাল গার্ড একজন রয়েছে মাই কিং। আমার মনে হয় আমার জন্য জ্যাকই ভালো হবে। তার কারণ তো আপনি এখানেই দেখতে পেলেন। হ্যাঁ, কিন্তু আমি ডিসিশন নিয়ে ফেলেছি। তোমার একজন গার্ড রয়েছে, কিন্তু তোমার ছোট বোনের রয়্যাল গার্ড এখনও সে পছন্দ করেনি। তাই আমি জ্যাককে থার্ড প্রিন্সেস এলিহার রয়্যাল গার্ড হওয়ার অনুমতি দিলাম। প্রিন্সেস এলিনা রাগে প্যালেসের মধ্যে চলে গেল। আমি একটু খুশি হলাম। আমার কাজ তাহলে প্যালেসেই থাকবে। আর এলিহার গার্ড হয়েও অনেকটা কাজে দিল। ওর সাথে অনেক কথা বলার রয়েছে। ওর সামনেই ওর বন্ধুদের এভাবে সন্ত্রাসী বানিয়ে দিল, তাতে কিছুই করলো না ও। ওর জন্য ওকে শাস্তি দিতেই হবে। অনেকটা সময় লেগে গেল রয়্যাল গার্ড অফিসিয়ালি ভাবে হতে। সন্ধ্যার সূর্য নেমে গেছে, আর আমিও চলে গেলাম হ্যারিদের সাথে কথা বলতে। ওদের সাথে আমার প্ল্যানটা ভালোভাবে ক্লিয়ার করলাম। যেহেতু আমি এখন থেকে রয়্যাল গার্ড এলিহার, তাই আমি চাইলে ওর সিকিউরিটির জন্য সব এখন হ্যারি, লুসি এবং লুসানাকেও নিযুক্ত করে দিতে পারবো এখন। তবে এরা সাধারণ গার্ডই থাকবে। অবশ্য ব্যাপারটা খারাপ হবে না, যেহেতু লুসানা চেহারা বদল করে স্পেল মাস্টার করেছে, তাই কেউ সন্দেহ করবে না। আর আমাদের চেহারা তো সবসময় আটকানোই থাকবে। আমি হ্যারিদের সাথে কথা বলে সোজা চলে আসলাম প্যালেসে, কারণ আমার এখনকার দায়িত্ব হলো প্রিন্সেস এলিহাকে সুরক্ষা রাখা। আর আমি আমার কাজ ঠিকমতো না করলে এলিট গার্ড কখনোই হতে পারবো না। আমি এখনও এলিহাকে দেখিনি, এমনকি ও আমার এক্সিবিশন ম্যাচের মধ্যেও ছিল না। ওর কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। আমি প্যালেসের মধ্যে আমার জন্য বরাদ্দ রাখা সেই আগের রুমে চলে আসলাম। মূলত আমাকে প্যালেসের যাতায়াতের জন্য আমি রয়্যাল গার্ডে যুক্ত হয়েছি। আমার প্যালেসে থাকার কোনো ইচ্ছেই নেই, বরং আমি এখান থেকে বের হওয়ার চিন্তা করছি। আর সেটার রাস্তা হলো প্রিন্সেস এলিহা। সে যেখানে থাকবে এখন থেকে আমাকেও সেখানেই থাকতে হবে। সে যদি প্যালেসে থাকে তাহলে আমাকেও এখানেই থাকতে হবে। আমাকে শুধু এখন তাকে প্যালেসের বাইরে নিতে হবে, কিন্তু সেটা কিভাবে বুঝতে পারছি না। এখন আমার মাথায় বরাবরের মতোই দুটো প্ল্যান কাজ করছে। এক হলো প্রিন্সেস এলিহাকে এই ক্যাপিটালের কারোর সাথে বিয়ের ব্যবস্থা করে দেওয়া, কিংবা আমাকে প্রিন্সেস এলিহাকে বিয়ে করা। অবশ্য রয়্যাল গার্ড হিসাবে আমার যোগ্যতা হয়েছে কোনো প্রিন্সেসকে বিবাহ করার, কিন্তু আমি চাচ্ছি না। মূলত আমাকে এখন কাউকে খুঁজতে হবে যাকে প্রিন্সেস এলিহা ভালোবাসবে। আমার মাথায় এখন শুধু হ্যারির কথাটা আসছে। তারপরও প্রিন্সেসের সাথে কথা বলতেই হবে, যাতে করে তার মনের মধ্যে কেউ আছে কিনা সেটা জানতে পারি। আমি বসে পড়লাম বিছানায়। টেবিলের উপরে আমার নতুন রয়্যাল গার্ডের ইউনিফর্ম রয়েছে, অনেক ভারী একটা আর্মর, যেটা আমার দ্বারা পরা সম্ভব নয়। আমি এভাবেই স্বাভাবিক আছি, তবে জামা কাপড়ের কিছু উন্নতি করতেই হবে। ইগ্রাসিলের থেকেও আমি কিছু শুনিনি এখনো, তাই দুহাতের ব্যান্ডেজ কাপড় খুলে ফেললাম। বাম হাতে তো নীল কালারের ভেলি রয়েছে, কিন্তু ডান হাতে ইগ্রাসিলের গায়ের রং পুরো লাল হয়ে গেছে। এখন একদমই দেখে বোঝা যাচ্ছে যে এটা ইগ্রাসিল, কিন্তু গুহার মধ্যে থেকে সাইজে অনেক ছোট। ইগ্রাসিল বলতে লাগলো, কি বাচ্চা, কেমন আছো? অনেক বছর হয়ে গেছে। আমি হঠাৎ ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার হাতের মধ্যে থেকে নড়াচড়া করছে আর ছবি এবং কথা বলছে। কি হলো, ভয় পেয়ে গেল নাকি? না, হঠাৎ চমকে উঠেছি। তো এখন জাগলেন? তুমি করেই বলো সেটা শুট করবে। আমি তো জেগেছি যখন তুমি আমার শরীরটাকে ভেঙে ফেললে। আমি ভাঙিনি, আপনার তলোয়ারই দুর্বল ছিল, তাই ভেঙে গেছে। হো জ্যাক, তুমি ওই ইগোকে ব্যবহার না করে আমাকে করলেই দেখতে এক আঘাতেই জিতে যেতে। জ্যাক, তুমি এটা বলো না যে তুমি এই ভাবকন্যার অস্ত্র পেয়েছ। হ্যাঁ, কিন্তু ভেলি, তুমি ওকে ইগো ডাকছো কেন? আর ইগো, সরি ইগ্রাসিল, তুমি ওকে ভাবকন্যা ডাকছো কেন? আমাদের পুরো ড্রাগন গোত্রের মধ্যে সবচেয়ে রাগী এবং ইগোওয়ালা ড্রাগনই হলো এই মিস্টার ইগো, তাই তার নাম ইগো। আর উনি হলেন সবচেয়ে ভাবওয়ালি ড্রাগন, তাই ওনার নাম ভাবকন্যা। ও বেশ ভালো নিকনেম তো। বাই দ্য ওয়ে জ্যাক, ওকে এখন অনেক হট এবং সেক্সি লাগছে। আমার কানে ফিসফিস করে বলল ইগ্রাসিল। জ্যাকের কানে ফিসফিস করে বললে লাভ নেই, সেটা আমি শুনতে পারি। ভেলির কথা শুনে ইগ্রাসিল লজ্জা পেয়ে গেল, আর শুরু হলো দুজনের ঝগড়া। ওদের অবস্থা দেখে বুঝলাম দুজনে দুজনকেই ভালোবাসে, কিন্তু সমস্যা হলো একজন আগুন আর একজন পানি, তাই তাদের মাঝে দূরত্ব রয়েছে। কিন্তু দুজনের কেউই সেই দূরত্ব পার করতে চাচ্ছে না। আমি ওদের ঝগড়া শুনতে শুনতেই ঘুমিয়ে গেলাম। আমি অপেক্ষায় আছি ওদের দুজনের এক হওয়ার, কারণ হয়তো সেদিন আমিও ওদের দুজনকেই দুই হাত দিয়ে ব্যবহার করতে পারবো। আগুন এবং পানির কম্বো অ্যাটাক আসলেই মারাত্মক হবে। পরের দিন ঘুম থেকে উঠলাম,
হাতের ব্যান্ডেজগুলো ভালো করে লাগিয়ে নিলাম। দুজনকে ঘুমাচ্ছে এখনো। মনে হচ্ছে অনেক রাত পর্যন্ত ঝগড়া করেছে। আবার বলা যায় না আমার ঘুমের মধ্যে দুজন প্রেমও করতে পারে। সে যাই হোক করুক, আমি চলে গেলাম খাবার খেতে। লজিক্যাল ভাবে আমি জেনারেলের সন্তান, আর সে নিজেই রাজার ছোট ভাই। রাজা নিজে একজন ভ্যাম্পায়ার, কিন্তু জেনারেল একজন হাফ ডিমন। অবশ্য আমাদের দুনিয়াটাই আজব। যদিও জেনারেল হাফ ডিমন, তারপরও আমি ডিমন হইনি, বরং আমি সাধারণ মানুষ হয়ে জন্মেছি। আমার আম্মা হয়তো মানুষ, কারণ সন্তানরা পিতা কিংবা মাতার গোত্রই অর্জন করে। যদি দুটো বিভিন্ন গোত্রের বাবা এবং মাতা হয়, তাহলে সন্তান যে কোনো দুটোর একটা অর্জন করবে। দুটো একসাথে করলে সে অনেক স্পেশাল হয়, আর জেনারেল এবং রাজার সাথেও সেটা হয়েছে। হয়তো তাদের মাতা এবং পিতার মধ্যে একজন ভ্যাম্পায়ার এবং একজন হাফ ডিমন ছিল। যাই হোক, আমি এসেছি প্যালেসের উপরে নাস্তা করতে। অবশ্য এটা আমার দায়িত্ব রয়্যাল গার্ড হিসেবে নয়, বরং জেনারেলের সন্তান হিসাবে। আমাকে একদম সৎ হওয়ার ভান করতে হবে এখন থেকে, কারণ আমি জানি রাজার এলিট গার্ডদের কখনো চোখে দেখা যায় না। তারা দূর থেকে খুব কড়া নজর রাখে প্যালেসে। তারা এত মারাত্মক যে যদি আমি কোনো খারাপ কাজ করার চিন্তাও করে প্যালেসে, তাহলে সাথে সাথেই আমার মাথা গলা থেকে আলাদা হয়ে যাবে। আমি সেই রিস্ক নিতে চাই না। আমাকেও প্রথমে তাদের মতো শক্তিশালী হতে হবে, আর তারপর এলিট গার্ডে ঢুকতে হবে। আমি প্যালেসের উপরে এসেছি সবার সাথে নাস্তা করতে। অবশ্য এটা দরকার, রয়্যাল গার্ড হিসেবে জরুরি একটা কাজ। আমি যতটা সম্ভব নিয়ম মানার চেষ্টা করব, বাকিটা পরে দেখা যাবে। আমি খাওয়ার রুমে ঢুকে অনেকটা অবাক হয়েছি, কারণ বিশাল একটা টেবিল রয়েছে আর অনেকগুলো চেয়ার রয়েছে। রাজার সারি পুরো আলাদা সবার থেকে। সে এক পাশে একাই বসে, আর বাকি পাশে সবাই বসে। আমাকে বসতে হবে প্রিন্সেস এলিহার পাশে, কারণ আমি তার রয়্যাল গার্ড। এলিহাকে আমি প্যালেসে মনে হয় আজই দেখতে পেলাম। ও একটা চেয়ারে বসে আছে। রাজা এখনো আসেনি এখানে, তাই সবাই অপেক্ষা করছে। প্যালেসের নিয়মই হলো রাজা আগে না খেলে বাকি কেউ খেতে পারবে না। আমি প্রিন্সেস এলিহার পাশে বসলাম একটা চেয়ারে। এত লোক থাকতে শেষমেশ তোমাকে আমার গার্ড হতে হবে? আমি তো এটা ঠিক করিনি। কিং নিজেই তো সেটা সিদ্ধান্ত নিলেন প্রিন্সেস। জানো কালকে আমার এলিনা তোমাকে কতটা বকেছে? ওর কথা শুনে তো মনে হলো ও চাচ্ছিল ওর গার্ড তুমি হও। কিন্তু প্রিন্সেস, তাতে তো আমার কিংবা আপনার কোনো ভুল দেখতে পাচ্ছি না। আমরা আর কোনো কথা বললাম না। রাজা চলে এসেছে। সকালে উঠে সম্মান দিল। প্রিন্সেস এলিনা এখনো আসেনি এখানে নাস্তা করতে, আর রয়্যাল গার্ড আখিল গেল তাকে ডাক দিতে। এই সুযোগে আমি এখানকার সবাইকে চিনে নিলাম। মূলত এখানে রাজার কিছু আত্মীয় রয়েছে, যাদের পরিচয় জানার চেষ্টা করলাম না, কিন্তু যাদের মনে রাখা জরুরি তাদেরই মনে রাখলাম। প্রিন্সেস এলিনা আসলো, তবে সে এসে সোজা আমার পাশের চেয়ারে বসে পড়লো। আখিলকেও তার পাশে বসতে হলো। অবশ্য আমার প্রিন্সেস এলিনা থেকে একটু সাবধান থাকতে হবে। তার ভাবগতি আমি প্রথম দিক থেকেই খারাপ লক্ষ্য করছি। হয়তো কিছু বলতে চাচ্ছে আমাকে, কিন্তু বলতে পারছে না। যাই বলুক না কেন, আমার কাজ আমার পূরণ করতে হবে এখানে। নাস্তা করার পর আমি প্রিন্সেস এলিনার সাথে প্যালেসের নিচে নেমে গেলাম। প্যালেসের নিচে তলোয়ার প্র্যাকটিস করার একটা জায়গা আছে, সেখানে চলে গেল সে। আমাকেও তার সাথে যেতে হলো। আমি শুনেছি তুমি তলোয়ারের অনেক টেকনিক ব্যবহার করতে পারো। অবশ্য আমি কালকে শুনেছিলাম একটা এক্সিবিশন ম্যাচ হবে, কিন্তু তুমি যে এখানে এসেছো সেটা আমি জানি না। ও, আমি শুনেছিলাম তুমি একটা গুহার মধ্যে আটকা পড়েছিলে, কিন্তু আমি জানতাম তুমি ফিরে আসবে। ধন্যবাদ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। আমার উপরে কি রেগে আছো? কি বলছেন প্রিন্সেস? আমি কিভাবে আপনার উপর রাগ করে থাকবো? না, তোমাদের সবার থেকে আমার পরিচয় গোপন রেখেছিলাম সেটার জন্য। না মানে আপনার পার্সোনাল বিষয় ছিল সেটা, তাই গোপন রেখেছেন। তাতে আমার রাগ করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এভাবে আপনি আপনি করে বলতেছো কেন? এখানে তো কেউ নেই। না প্রিন্সেস, আপনাকে আপনি না বললে অপমান করা হবে, আর সেটার জন্য আমাকে শাস্তি পেতে হবে। আমি চাই না সেটা হোক। হ্যারি, লুসি এবং লুসানের সাথে দেখা হয়েছে? না, তারা তো রাজ্যের সন্ত্রাসী এখন। তাদের সাথে আমার কেন দেখা হবে? দেখো, আমি জানি তুমি রেগে আছো আমার সাথে, কিন্তু সত্যি বলতে এতে আমার কোনো কিছু করার নেই। আমি যতই আমার বাবাকে বুঝিয়েছি, ওরা তিনজন আমার বন্ধু। ওরা আমাকে আক্রমণ করেনি। তারপরও বাবা আমার কোনো কথা শোনেননি। দেখুন, আপনি কোনো কিছু ভাববেন না। আমার হ্যারি এবং লুসি লুসানের উপরে বিশ্বাস আছে। ওদের কিছুই হয়নি এবং খুবই ভালো আছে ওরা, এটাই কামনা করি। কিন্তু আমার নিজের প্রতি দুঃখ লাগছে। আমি আমার বাবার সামনে কিছু বলতে পারি না, কারণ আমি দুর্বল আমার বাকি দুই বোনদের থেকে। এজন্য আমি জেনারেলকে বলে মিলিটারিতে ঢুকেছিলাম, যাতে শক্তিশালী হতে পারি। কিন্তু আমার বাবার আদেশ আমাকে আবার প্যালেসে চলে যেতে হলো। এখন যেহেতু আমি আপনার রয়্যাল গার্ড, তাই আপনার ট্রেনিং এর সকল দায়িত্ব এখন আমার। চলুন আপনার ট্রেনিং শুরু করা যাক।
আমি এলিহাকে ট্রেনিং দিতে লাগলাম। মূলত আমি তলোয়ার ধরার কৌশল ওর থেকে শিখেছি, আর এখন ওকে আমার শেখাতে হবে। অবশ্য আমার জানা অনেক ট্রেনিং রয়েছে যেটা আস্তে আস্তে ওকে শেখাতে হবে। আমাকে সারাদিন প্যালেসের মধ্যেই থাকতে হলো, কারণ প্রিন্সেস এলিহা আমাকে পুরো প্যালেস ঘুরিয়ে দেখালো দিনভর। রাতের সময় আমি আমার রুমে চলে আসলাম। অবশ্য সারাদিন প্যালেসে হাঁটাচলা করে অনেক তথ্য আমি জোগাড় করতে পেরেছি। রাতের এই সময়টা সেটা ঠিকই কাজে দিবে। সন্ধ্যার পর থেকে লাইব্রেরিতে কেউ ঢুকে না, অবশ্য সেটাই আমার সময় লাইব্রেরিতে ঢোকার। প্রিন্সেস এলিহার রুমে আমি এই পুরো প্যালেসের একটা ম্যাপ দেখেছি, সেখানে সকল গুপ্ত জায়গার কথাও উল্লেখ আছে। আমি লাইব্রেরিতে ঢোকার পর একদম কোনায় একটা বুক সেলফের কাছে চলে গেলাম। সেখানে উপরের তাকের 5, 10 এবং 15 নং বইগুলি একসাথে টান দিলেই একটা গোপন রাস্তা খুলে যাবে পাশ দিয়ে, যেটার ভিতরে আমাকে ঢুকতে হবে। ম্যাপে এটা সরাসরি উল্লেখ ছিল। আমি জানি না কজন এটার সম্পর্কে জানে, কিন্তু আশা করব এলিহা বাদে আর কেউ না জানুক। একটা সিঁড়ি চলে গেছে নিচে, সেটা দিয়ে নামার পর সামনের দিকে একটা রাস্তা চলে গেছে। সেটা দিয়ে আগানোর পর উপরের দিকে আবার সিঁড়ি যাচ্ছে। আমি সেটা দিয়ে আবারও চলতে লাগলাম। অবশ্য সবকিছু অন্ধকার, তাই হাতে একটা ম্যাজিক্যাল টর্চ আমি লাইব্রেরি থেকে নিয়ে এসেছি। সিঁড়ি দিয়ে সোজা আমি একটা পানিবিহীন কুয়ার মধ্য দিয়ে উঠলাম। জায়গাটা জনশূন্য। দুটো চাঁদের আলোয় বুঝতে পারলাম আমি ভুতুরে একটা জায়গায় উঠেছি। এটা প্যালেসের অনেকটা ডান পাশের জায়গা। এখানে রয়্যাল ফ্যামিলির মৃত শরীর পুঁতে রাখা হয়, তাই রাতের সময় জায়গাটা ভুতুরে হয়ে যায়। তাদের মৃত শরীর থেকে মাঝে মাঝে কিছু ম্যাজিক পাওয়ার বের হয় এবং সেটা তাদের পূর্বের শরীরে আকার ধারণ করে। সবাই সেটাকে ভূতই বলে থাকে। অবশ্য আমি সেটা দেখতে চাই না, তাই দৌড়ে বের হয়ে গেলাম আমি। আমার এখন যেতে হবে হ্যারিদের কাছে। আজকে ব্ল্যাক ড্রাগনের একটা মিশন রয়েছে। শহরের কালো ধনীদের বাসায় আমাদের আক্রমণ করতে হবে আজ রাতে। প্যালেস থেকে খুব সাবধানে আমি বের হয়েছি। লাইব্রেরির গুপ্ত রাস্তাটা ভালোই কাজে দিয়েছে। আজকে আমাদের টার্গেট হলো ক্যাপিটালের সবচেয়ে ধনী যারা খারাপ উপায়ে অর্থ উপার্জন করছে তাদের গুপ্তভাবে হত্যা করা। আমি সাধারণত কাউকে কিছু বলিনি, ওদের সাথে দেখা করেই ওদের বলতে হবে প্ল্যান সম্পর্কে। আমি সোজা গুপ্ত রাস্তা থেকে উঠে হ্যারিদের কাছে চলে গেলাম। ওদের শহরে এখন চলতে কোনো সমস্যা হয় না তেমন। যখন বের হয় তখন লুসানার স্পেলের মাধ্যমে চেহারা বদলে বের হয়। আমি ওদের গোপন ঘরের মধ্যে ঢুকে গেলাম। জায়গাটা অনেক সুন্দর করে বানানো। আমি শুনেছি এটা ওদেরকে এক লোক দিয়েছিল থাকার জন্য, কিন্তু লোকটা কে সেটা কেউই জানে না। আমি ভিতরে গিয়ে কথা বলতে লাগলাম। তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা মিশনে যাব। কিসের মিশন? ক্যাপিটালের কিছু খারাপ লোকের হান্ট করব যারা গরিবদের অর্থ লুটে খাচ্ছে। প্ল্যান আছে তোমার কাছে? এবং কাদেরকে আক্রমণ করব সেটা সঠিক জানো? হ্যাঁ, সব তথ্য আমার কাছে আছে এবং প্ল্যানও আমি বানিয়ে নিয়েছি। কিন্তু সবার আগে নিজেদের চেহারা কাপড় দিয়ে ভালো করে ঢাকো, যাতে কেউ কাছ থেকে দেখলেও চিনতে না পারে। হ্যাঁ, আমি আমাদের 4 জনের জন্য সবচেয়ে পারফেক্ট একটা ড্রেস বানিয়েছি। সেটা পরলে কেউই আমাদের চিনতে পারবে না। ওয়াও! সকলেই ড্রেস পরে নিলাম। কালো একটা ড্রেস, মাথায় হুডও আছে বড়, যেটা চেহারার অনেকটা ঢেকে থাকে। তারপরও কাপড় দিয়ে মাস্ক বানিয়ে পরতে হবে আমাদের। আমার মাস্ক আছে বলে আমার পরতে হবে না অবশ্য। এখন মাস্কের অভ্যাস হয়ে গেছে আমার। হাত ঢাকার ফলে মাস্কটাও পরা অভ্যাস হয়ে গেছে আমার। যাই হোক, আমার সকলে রেডি হয়ে চলে গেলাম। আজকে আমাদের টার্গেট হলো রাজবংশেরই 5 পরিবার। অবশ্য পরিবারের কোনো সদস্যকে আমরা কিছু করব না, শুধু পরিবারের প্রধান যে তাকেই হত্যা করব। এটা কি ভালো বুদ্ধি হবে? তুমি তো বললে ধনী ব্যক্তিদের বাসায় হামলা করব, কিন্তু রাজবংশের লোক বলে সেটা তো বলনি আগে। দেখো, সেই 5 জনকে আমি টার্গেট করেছি। তারা ক্যাপিটালের 5 অঞ্চলের ব্যবসায়ীদের প্রধান। শহরের সকল ছোট বড় ব্যবসায়ীকে ভ্যাট দিতে হয় তাকে। তাছাড়া কেউ কোনো পণ্য বেচাকেনা করতে পারবে না ক্যাপিটাল থেকে। আর বর্তমানে তার ভ্যাট 4 গুণ বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য শহরের অনেক গরিব লোকেরা না খেয়ে মরছে। এখন যদি আমরা তাদেরকে হত্যা করতে পারি তাহলে আমাদের নাম ছড়াবে। ও, আমি বুঝেছি তোমার প্ল্যান। আমি কাউকে ক্ষমা করব না যারা গরিব নিষ্পাপের উপরে জুলুম করবে, সে রাজা হোক আর জেনারেল, সবাইকে আমি শাস্তি দিব। হ্যাঁ, আমরাও তোমার সাথে আছি। আমরা 4 জন একসাথে 5 জনের বাসায় হামলা করব। এতে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। মূলত আজ রাতের পর থেকে আমাদের নাম চারিদিকে ছড়াবে। আমি যেটা ভাবছি সেটা হলো, যদিও আমরা তাদের হত্যা করে ফেলি, কিন্তু তাতে আমাদের নাম ছড়াবে না। তার জন্য সবচেয়ে ভালো পন্থা আমাদের অবলম্বন করতে হবে। আমি এই 5 জনকে টার্গেট করতাম না। মূলত আজ প্রাসাদে প্রিন্সেস এলিহার সাথে ঘোরার ফলে আমি তাদের 2 জনের কথা শুনেছি। 2 জনের কথাবার্তায় যেটা শুনেছিলাম সেটা হলো,
তারা 5টা মেয়েকে কিডন্যাপ করেছে, আর তাদের রেপ করার জন্য তারা 5 জন এক জায়গায় মিলিত হবে। অবশ্য তারা কোথায় যাবে এটা আমি শুনতে পেয়েছিলাম। 5 জনের মধ্যে একজনের নাম হলো দ্রুজ। আজকে দ্রুজের বাসায় কেউ নেই, তাই তারা সবাই সেখানে জড়ো হবে। অবশ্য এগুলো আমি হ্যারিদের বলি নাই এখনো। এরা পরিস্থিতি দেখলেই বুঝে যাবে। আমি চাই না ওরা ভাবুক আমার স্বার্থের জন্য আমি ওদের মারতে চাচ্ছি, বরং এরা দেখে বুঝবে ওরা অনেক বড় পাপ করছে, যেটা ওদের মৃত্যুর কারণ হবেই। আমরা 4 জন দ্রুজের বাসার সামনে চলে আসলাম। বাসার পাশে থাকা একটা গাছের ঢালে আমরা 4 জন বসে আছি। ভিতরে অনেক গার্ড রয়েছে। যেহেতু শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দ্রুজ, তাই তার বাসার সিকিউরিটি একটু বেশি হবে। আর তাছাড়া আজকে তার বাসায় আরো 4 জন ধনী ব্যক্তি রয়েছে। অবশ্য 5 জনই ক্যাপিটালের মধ্যে খারাপ লোক, তবে ওদের থেকে আরো খারাপ লোক রয়েছে। আমরা সিকিউরিটির ফলে সোজা ভিতরে ঢুকতে পারবো না। জ্যাক, এখানে তো অনেক সিকিউরিটি, ঢুকবো কিভাবে? সেটা আমার উপর ছেড়ে দাও। কি প্ল্যান তোমার? প্রথমত হ্যারি এখানে একদম ছোট্ট একটা স্পেল ব্যবহার করবে, যেটা একদম ছোট হবে। সেটা চেক করতে এখানে অনেক গার্ডই চলে আসবে, আর সেই সুযোগে হ্যারি আর আমি পাশ দিয়ে চলে যাব ভিতরে। তাহলে আমরা কি করব? তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থাকবে। রোড সার্কাসের নাম শুনেছো তোমরা? হ্যাঁ, অবশ্যই শুনেছি। তোমরা দুজনে এখানে ছোট্ট ছোট্ট ট্রিক্স দেখাবে ম্যাজিকের, আর আমার মতে তারা প্রথমে একটু সন্দেহ করবে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দেখবে। আর তাদের সময় বেশি লাগলে ভিতর থেকে আরো গার্ড বের হবে বাইরে চেক করতে, আর সেই সুযোগে আমরা ভিতরে ঢুকবো। ওয়াও, পারফেক্ট প্ল্যান। কিন্তু ওরা যদি আক্রমণ করে আমাদের উপরে? আমার মতে করবে না, যতক্ষণ না চালাকি না করো। শুধু সার্কাস দেখাতে থাকবে একটু। ওকে, চেষ্টা করব। হ্যারির স্পেলের পরেই কিছু গার্ড আসলো। অবশ্য আমরা ছিলাম ওই লোকটার জায়গার বাইরে, তাই এখানে কোনো সমস্যা হবে না। লুসি এবং লুসানা ওদের ম্যাজিক ট্রিক্স দেখাতে লাগলো, আর আমরা সেই সুযোগে পাশ দিয়ে দেয়াল টপকিয়ে ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম ভিতর থেকে আবার আরেক দল বাইরে যাওয়ার জন্য। যেটা ভেবেছিলাম সেটাই হলো। কিছু সংখ্যক বের হলো আবারও। আমরা সেই সুযোগে বাসার মধ্যে ঢুকে পড়লাম। হ্যারি আর আমি খুব সাবধানে যেতে লাগলাম। অবশ্য ভিতরে 2 জন গার্ডের সাথে দেখা হলো, যাদের দুজনকেই হ্যারি ওর ম্যাজিক দিয়ে ব্লক করতে চেয়েছিল, কিন্তু আমি আবার সোর্ড টেকনিকের মাধ্যমে তাদের বেহুশ করে দিলাম। অবশ্য এরপর আমাদের আর কোনো সমস্যা হলো না। আমরা খুব সহজেই সেই 5 জনের কক্ষে ঢুকে পড়লাম। ভিতরে যেটা দেখতে পেলাম সেটার জন্য প্রস্তুত ছিলাম না আমরা। মূলত তাদের খুঁজতে খুঁজতে আমাদেরকে এই বাসার মাটির নিচে রুমে প্রবেশ করতে হয়। সুন্দর একটা আন্ডারগ্রাউন্ড রুম রেখেছে সেখানে। বাইরে অনেকগুলো তালা এবং সিল করার কাগজ ছিল, যেগুলো খোলাই ছিল। ভিতরে ঢুকে দেখতে পেলাম অনেকগুলো মৃত শরীর দড়ি দিয়ে বাঁধা, এবং সেগুলো চেইন দিয়ে বাঁধা রয়েছে। শরীরকে একটা বিশেষ পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছে, যার জন্য একটা দিয়েও গন্ধ বের হচ্ছে না, পচে যায়নি একদম। কিন্তু আমি তাদের শরীর থেকে কোনো রকম ম্যাজিক পাওয়ার দেখতে পাচ্ছি না। অবশ্য ম্যাজিক পাওয়ার দেখতে পাওয়া আমার একটা ক্ষমতা, জিনিসটা অনেক রেয়ার, সবাই এটা পারে না। আর সবচেয়ে অবাক হলাম জীবিত 5টা মেয়েদের দেখে। তারা প্রায় অর্ধ উলঙ্গ রয়েছে, শরীরের বিভিন্ন অংশ দিয়ে তাদের রক্ত বের হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তাদের কামড় দেওয়া হয়েছে, আর তার ফলে শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমি আশা করেছিলাম আমরা সময় মতো পৌঁছে যাব। অবশ্য সেটাও হয়েছে। মেয়েদেরগুলোকে দড়ি দিয়ে হাত পিছনে নিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকগুলো একপাশে বসে মদ পান করছে আর গল্প করছে মেয়েগুলোর সাথে কিভাবে মজা করবে আজকে। আমি তাদের এই রুম দেখে বুঝতে পারলাম তারা শহরের সুন্দরী মেয়েদেরকে জোর করে তুলে আনে এবং তাদের রেপ করে মেরে এই রুমেই ঝুলিয়ে রাখে। লাশের সংখ্যা হিসাব করতে গেলে এখানে 80টার উপরে হবে। জিনিসটা আমার দ্বারা আর দেখা গেল না। আমি একদম রেগে গেলাম। মূলত হ্যারি প্রথমে আক্রমণ করতে চাচ্ছিল, কিন্তু আমার রাগ এতটা বেড়ে গেল যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কেউ এখনো আমাদের দুজনকে লক্ষ্য করেনি, কারণ আমরা ভিতরে এসে কোনো শব্দ করিনি। এখানে মেয়েগুলোর জন্য আমার অনেক দুঃখ হচ্ছে। কত নিষ্পাপ মেয়ের জীবন এই পশুরা নিয়েছে। আমি এটা দেখবো সেটা কখনোই আশা করিনি। রাগে আমার হাতে মুঠ হয়ে গেল, ডান হাতে আগুন জ্বলতে লাগলো আমার। আমি জানি ভীরুদা হাতে নিলে এই আগুন বের হয়ে যাবে। তাছাড়া আমি এখন এখানে আগুন লাগাতে চাই না। অনেক নিষ্পাপ শরীর আছে সেখানে, যাদের মাটির জন্য জায়গা দিতে হবে। বেশি রাগের ফলে আমার পিঠ থেকে কখন হাত বের হলো আমি নিজেই লক্ষ্য করিনি। অবশ্য বরাবরের মতো এবারও একটা আমার নিয়ন্ত্রণে নেই। 5টা হাত হঠাৎ তলোয়ার রূপ নিয়ে নিল, আর সেই 5টা লোকের দিকে আক্রমণ করলো। লোকগুলো এদিকে ফেরার সময়ও পায়নি, তারা সোজা তাদের পেটের মধ্যে ঢুকে গেল।
আর সেটা সেখানেই সোজা দেয়ালে গেঁথে দিল। অবশ্য আবারও হাতের রূপ নিয়ে আমার পাশে চলে আসলো, কিন্তু তলোয়ার পাশটা তাদের পিঠের মধ্যেই রয়ে গেল। তলোয়ারগুলো একদম সাদা। আমি এরকম ম্যাজিক আগে কখনোই দেখিনি। তলোয়ারগুলো অনেকটা পাখির ডানার মতো দেখা যাচ্ছে। লোকগুলো নেশার মধ্যে থাকলেও জীবনের শেষ পর্যায়ে চলে এসেছিল, তাই ক্ষমা চাচ্ছিল আমাদের কাছে। কিন্তু এবার আর আমাকে কিছু করতে হলো না। হ্যারি সোজা ওদের 5 জনের মাথায় ছোট্ট একটা স্পেশাল পেল ব্যবহার করলো। সাথে সাথে তাদের 5 জনের মাথা ব্লাস্ট হয়ে গেল। এরকম হিংস্র পশুদের মতো এটাই প্রাপ্ত শাস্তি দ্বারা নিষ্পাপ মেয়েদের রেপ করে হত্যা করে। হ্যাঁ, সেটাই ঠিক। হ্যাঁ, এখন কি করবে? আমাদের একটা কাজ হয়েছে, কিন্তু বাকি কাজ রয়েছে এখনো। কি কাজ? দেখতে থাকো শুধু। আমার হাতগুলো আবার নিজেদের ইচ্ছা মতো চলছে। এগুলোকে হাত বলাও আজব লাগে আমার কাছে, কারণ কারো তো আর অসংখ্য হাত থাকে না। যাই হোক, হাতগুলো মেয়েদের মাথার উপর হাত দিল। যেটা জীবিত ছিল তাদের মাথায় হাত দিল। তারা অনেকটা আহত, তাই আমার হাতের স্পর্শ পেয়ে সাথে সাথে হিল হয়ে গেল। যত দিন যাচ্ছে এই হিলিং পাওয়ারের ক্ষমতাও বেড়ে চলেছে। আগে কিছুটা সময় লাগতো, তবে এখন খুব শীঘ্রই হিল হয়ে যায়। মেয়েগুলো কেঁদে দিল আমাদের দেখে। এটা দুঃখের কাঁদা না। তারা বুঝতে পেরেছে তাদের সাথে তেমন কিছু হবে যেখানে এক থাকা বাকি লাশগুলোর সাথে হয়েছে। আমি হ্যারিকে বললাম মেয়েগুলোকে সাবধানে বের করে দিতে, কারণ আমাকে এখানে কিছু করতে হবে। অবশ্য এখানে কাল মিলিটারি আসবে, আর তারা সব শরীরের জন্য সঠিক ব্যবস্থা নেবে। ব্যবস্থা না নিলে তাদের ব্যবস্থা তো ব্ল্যাক ড্রাগন ঠিকই নেবে। যাই হোক, আমি দেয়ালে একটা সঠিক মেসেজ লিখে দিলাম। মেসেজটা এরকম: যারা অসহায় গরিবদের হক নষ্ট করবে তাদেরকে ব্ল্যাক ড্রাগন আর্মি শাস্তি দিবে, আর সেই শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর এটাই সেটার নমুনা। 5 জন বিশিষ্ট ব্যক্তির সম্রাট যারা অসৎ পথে অর্থ এবং নিষ্পাপ মেয়েদের তুলে এনে তাদের রেপ এবং হত্যা করেছেন, তাদের এই শাস্তির জন্য তাদের মৃত্যু হয়েছে। মিলিটারি এসব আইন দেখছে না, তাই তাদের সাবধান করে দিচ্ছি, আইন ঠিকমতো কাজে লাগান। তা না হলে পরের শাস্তি আপনাদেরও হতে পারে। অবশ্য আমি জানি মিলিটারি ধামাচাপা দিবে বলে বিশ্বাস। জনগণ জানবে না এটার সম্পর্কে, কিন্তু সেটার জন্য আমি কাছে ভালো একটা প্ল্যান আছে। অবশ্য সেটার জন্য একটু কষ্ট করতে হবে আমাকে। আমি এই দ্রুজ লোকটার অফিসে চলে আসলাম। লোকটা বাসার মধ্যেই অফিস খুলে রেখেছে। আমি একটা কাগজ দিলাম এবং সেখানে একটা উইল লিখে রাখলাম। উইল অনুযায়ী লোকটার যেভাবে মৃত্যু হোক না কেন, তার সকল অর্থ গরিবদের মাঝে দিয়ে দেওয়া হবে। অবশ্য এটা আমাকে বাকি 4 জনের অফিসে ঢুকেও করতে হবে। আমি ড্রুসের বাসা থেকে বেরিয়ে গেলাম। দূর থেকে আমার ইশারা দেখে লুসি এবং লুসানাও চলে আসলো। গার্ডগুলো বলদ ছিল। তারা সার্কাস দেখছিল গার্ড না দিয়ে। অবশ্য রয়্যাল গার্ড ছিল না আজকে। রয়্যাল গার্ড থাকলে এত সহজে হতো না। আমি 3 জনকে বিদায় জানিয়ে চলে গেলাম। ওরা আবার ওদের গোপন বাসায় চলে যাবে, কিন্তু আমাকে বাকি 4 জনের অফিসে ঢুকে উইল করতে হবে। অবশ্য উইল জিনিসটা খুবই মারাত্মকভাবে মানা হয় আমাদের রাজ্যে। সেটা যেরকমই হোক না কেন, রাজার সর্বোচ্চ নিয়মের মধ্যে এটা একটা। এটা রাজার পরিবার থেকে শুরু করে সবাইকেই মানতে হবে। কেউ এটার অমান্য করলে তার মৃত্যু হবেই। এখন উইলের তারিখ হিসাবে উইল পরিবর্তন হয়। প্রতিটা রাজবংশের লোকদের কাছেই উইলের কাগজ থাকে, যাতে তারা মৃত্যুর আগে নিজেদের ইচ্ছা লিখে যেতে পারে, আর তার মৃত্যুর পরে একদম ঠিক তাই করা হবে। আর আমি তো একসাথে সবার অর্থ হাতে হাতে নিয়ে বিল দিতে পারবো না। এটাই সবচেয়ে সহজ রাস্তা হবে তাদের অর্থ তাদের ফিরিয়ে দেওয়ার জন্য। আমার পুরো কাজ শেষ করে আমি ফিরে আসলাম। অবশ্য একা থাকলে এই গুপ্ত কাজগুলি অনেক সহজ হয়। বাকি 4 জনের বাসায় ঢুকতে তাদের মালিক ছিল না, তাই সকল গার্ড ঘুমাচ্ছিল। আর তাদের মাঝ থেকে অফিসে যেতে আমার কোনো সমস্যা হয়নি। মূলত অনেকটা সময় আমার লেগেছে, আর আমাকে প্যালেসেও যেতে হবে। প্যালেসে না থাকলে অনেকেই সন্দেহ করবে আমার উপরেই, তাই দেরি করা যাবে না। আমি সোজা প্যালেসে চলে গেলাম, আবার সেই গুপ্ত রাস্তা দিয়ে। জানি না কালকে কি হবে, কিন্তু অপেক্ষা করছি কালকের জন্য। আমি আবারও গুপ্ত রাস্তা দিয়ে প্যালেসের মধ্যে ঢুকে পড়লাম। অনেক রাত হয়েছে, তাই আমি আমার রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম। আজকে পুরো দিনের মধ্যে ভেলি আর ইগ্রাসিল কোনো কথা শুনতে পাইনি, তাই আমি হাতের ব্যান্ডেজগুলো খুলে ফেললাম। দুজনেই ঘুমাচ্ছে, তাই ডাক দিলাম না। আর মনে হচ্ছে সারাদিনই ঘুমিয়েছে। মূলত আমি তলোয়ার দুটো না ধরলে ওরা সবসময় ঘুমাবে। ওদের ঘুম মুক্ত করতে হলে আমাকে তলোয়ার ব্যবহার করতে হবে। বিষয়টা ভালোই, কারণ লোকজনের সামনে হঠাৎ দুজন কথা বলে উঠলে অনেকটা খারাপ হবে। আপাতত প্যালেসের অনেকেই জানে আমার কাছে ফায়ার ড্রাগনের অস্ত্র রয়েছে। এক্সিবিশন ম্যাচে আমার লড়াই দেখেছে তারা।
আমার উচিত হয়নি ভীরুতাকে ব্যবহার করা। আমি চাচ্ছিলাম ভীরুতার ক্ষমতার দরকার পড়বে না আমার জন্য, কিন্তু পরিস্থিতি আমার অনুকূলে ছিল না। আপাতত সেই চিন্তা বাদ দিলাম। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে সকালে উঠলাম। হাতের ব্যান্ডেজ কাপড়গুলো খুলে ফেলে রেখেছিলাম রাতে, আবার সেগুলো পরে নিলাম। রাতে প্যালেসে আসার সময় লাইব্রেরির গুপ্ত রাস্তার শেষ প্রান্তে, যেখানে ওই ভুতুরে জায়গা ছিল, সেখানে কালো জামাগুলো খুলে রেখে এসেছি। আমি প্যালেসে ওটা নিয়ে আসতে চাই না, কারণ অনেকেই সন্দেহ করবে তাতে। আমি কোনো রকম প্রমাণ রাখতে চাই না। আজকেও নাস্তা করতে হলো উপরে উঠে। যে রাজাকে মারতে চাচ্ছি তার সাথে এক টেবিলে বসে নাস্তা খেতে কেমন জানি লাগছে। তারপরও কিছু করার নেই। আমি আজকে প্রিন্সেস এলিনার পাশে বসে নাস্তা করছি, আর প্রিন্সেস এলিনা আবারও আমার পাশে আজকে বসলো। মূলত সে কিছু বলতে চাচ্ছে আমাকে, কিন্তু বলার সাহস পাচ্ছে না হয়তো। নাস্তা শেষে হওয়ার পর রাজা এবং জেনারেল প্যালেসের সকল গার্ডকে রাজসিংহাসনে যেতে বলেছে, কারণ কিছুটা হয়তো আমি বুঝতে পেরেছি। যাই হোক, কিছু না জানার ভান করে আমরাও আদেশ মতো চলতে লাগলাম। আপাতত আমরা 10 জন রয়্যাল গার্ড রয়েছি প্যালেসের মধ্যে। সকল রয়্যাল গার্ডদের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড প্রিন্সেসের রয়্যাল গার্ডই সবচেয়ে শক্তিশালী। আমি কয় নম্বরে আছি সেটা সঠিক বলতে পারছি না, তবে সম্মানের দিক দিয়ে আমি তৃতীয় স্থানে আছি, যেহেতু জেনারেল আমাকে ছেলে দাবি করছেন। আর তিনি রাজ্যের একজন প্রিন্স, আর প্রিন্সের ছেলে প্রিন্সই হয় হয়তো। সেদিকে আর ভাবলাম না। রাজা তার থ্রোনে বসে আছেন। আমরা সবাই এক হাঁটু গেড়ে দিয়ে রাজাকে সম্মান জানালাম। রাজার পাশে বসে আছে জেনারেল। জেনারেল বলতে লাগলেন, ক্যাপিটালে আপাতত কিছু সন্ত্রাসী দেখা দিয়েছে, যারা নিজেদের ব্ল্যাক ড্রাগন দাবি করছে। আজকে ক্যাপিটালের 5 জন ব্যবসায়ী রাজা পুরো রাজ্যের ব্যবসাকে নিয়ন্ত্রণ করত, তাদেরই একজনের বাসায় নিষ্ঠুরভাবে মৃত পাওয়া গেছে। আর সেখানেই সন্ত্রাসীরা তাদের মেসেজ দিয়েছে। তাহলে আমরা রয়্যাল গার্ডদের কি তাদের খুঁজে বের করে গ্রেফতার করব? না, তাহলে গার্ড হিসাবে যেটা তোমাদের দায়িত্ব সেটাই পালন করবে। তোমাদের একটাই কাজ, সেটা হলো নিজের জীবনের বিনিময়ে হলেও তোমাদের যাদের গার্ড বানানো হয়েছে তাদের সুরক্ষায় রাখা। জি মাই কিং। এই নতুন সন্ত্রাসীদের আসল উদ্দেশ্য কি সেটা আমরা এখনো বুঝতে পারিনি, কিন্তু তাদের অ্যাকশন দেখে মনে হচ্ছে তারা রাজবংশের লোকদেরই প্রথমে টার্গেট করেছে। এতে তাদের কাছে প্রচুর শক্তি আছে, সেটা বোঝাই যাচ্ছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এরপরের অ্যাটাক প্যালেসেও হতে পারে। জেনারেল স্যার, আমার মনে হয় এটা পাশের 2 রাজ্যের কাজও হতে পারে। তারা হয়তো গোপনভাবে আমাদের উপর হামলা করছে। হ্যাঁ, সেটাও হতে পারে। সেটার জন্য আমরা সেই রাজ্যে বার্তা পাঠাবো। যদি তারা আমাদের রাজ্যে গুপ্ত আক্রমণ করেই থাকে, তাহলে যুদ্ধে আমরাও নামব। আমি ঠিক করেছি ফার্স্ট প্রিন্সেস এলিসা তার রয়্যাল গার্ড এবং কিছু মিলিটারি সেনা নিয়ে যাবে এল কোর্টে, এবং দ্বিতীয় এবং তৃতীয় প্রিন্সেস এবং শুধু তাদের রয়্যাল গার্ড যাবে হিমরারে। জি মাই কিং। আমরা 3 রয়্যাল গার্ড একসাথে বলে উঠলাম। আমাদের কিছু করার নাই এখন। ভালো মতো তাদের আদেশ শুনে নিলাম। মূলত আমাদের এই পুরো দুনিয়াতে 3টা রাজা আছে। প্রথমত ইগদ্রোলিয়া, যেটা আমাদের রাজ্যের নাম। ফায়ার ড্রাগন ইগ্রাসিলের নামেই নাম করা হয়েছিল আমাদের রাজ্যের। এরপরে রয়েছে হিমরার এবং সর্বশেষ এলকোর্ট। তবে অনেক লেজেন্ড রয়েছে যারা 2 রাজ্যের। তবে ধারণা করা হয় সেটা অনেক আগেই একে অপরের সাথে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে। সেটা সম্পর্কে বিস্তারিত আমার কোনো জ্ঞান নেই, তবে এটা জানার অনেক আগ্রহ আমার। লক্ষ্যতা হিসেবে বলা হয় সেই বিলুপ্ত 2 রাজ্যের মধ্যে একটা নাম ছিল এসাক, অন্যটা আরসাক। লক্ষ্যতা হিসাবে এসাকে রাজ করত অ্যাঞ্জেলরা, আর আরসাকে রাজ করত ডেভিলরা। তাদের যুদ্ধের ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল, আর তাদের যুদ্ধের ফলে 2 রাজ্যের একসাথেই বিলুপ্ত হয়ে যায়। যাক, আপাতত এসব বাদ দিলাম। পরে এটা সম্পর্কে আমি সম্পূর্ণ জ্ঞান অর্জন করব। আপাতত আমি প্যালেস থেকে বের হয়েছি শহরে বের হতে। কিছুটা কেনার উদ্দেশ্য করেই বের হয়েছি। প্রিন্সেস এলিয়া আসতে চেয়েছিল আমার সাথে, তবে গেট থেকে তার বের হওয়া নিষেধ ছিল। যেহেতু আমার প্রয়োজনীয় কিছু কিনতে হবে, তাই আমাকে বের হতে হলো। আর আপাতত 2টো কাজ করতে হবে। এক হলো হ্যারিদের সতর্ক করে দিতে হবে একটু, কিছুদিন থাকতে পারবে না শহরে, এটাও ওদেরকে জানাতে হবে। আর দ্বিতীয় হলো শহরের মধ্যে ব্ল্যাক ড্রাগনের নাম কেমনে ছড়িয়েছে সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি হাঁটতে হাঁটতে হ্যারিদের গলিতে চলে আসলাম। কোনো সাবধানতা না দেখি আমি সোজা আমার হাতে লেখা একটা চিঠি ওদের রাস্তার সামনে ফেলে দিলাম। একটা ছোট পাথরের উপরে ভার হিসেবে রেখে দিলাম। হয়তো এটা ওদের লক্ষ্য পড়বে, আশা করি পড়বে। আমি এখানে না থাকা সময়টুকু যদি ওরা কিছু করে তাহলে অনেক খারাপ হবে, তাই
ওদের একটু সাবধান করা দরকার, বিশেষ করে আমাকেও সাবধান হতে হবে। আমি প্যালেস থেকে এভাবেই বের হয়ে ওদের সাথে দেখা করতে পারি না। চিঠিতে কিছু গোপন কোড দিয়ে আমি আমার লেখা লিখেছি, আর সেটা লুসি খুব সঠিকভাবে বুঝতে পারবে। আশা করছি অন্য কারো হাতে গেলে সেটা হাবিজাবি একটা লেখা হবে। আমি আমার কেনাকাটা করে আবার প্যালেসের দিকে রওনা দিলাম। কেনার জন্য দুটো বড় রুমাল কিনলাম মুখে মাস্ক বানানোর জন্য, এবং একটা টাইট ফুল হাতা জামা। এতে করে হাতের ড্রাগনের ছবি ঢাকা ব্যান্ডেজ কাপড় অনেকটা আটকে থাকবে। ব্যান্ডেজ কাপড় দেখতে একটু খারাপই লাগে, সময়ই ময়লা হয়ে যায়। অবশ্য শহরে ব্ল্যাক ড্রাগনের নামও ছড়িয়ে গেছে। জেনারেল বলেছিল এই বিষয়টা একদম গোপন রাখা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি আমরা যে মেয়ে কয়টাকে বাঁচিয়েছি তারাই আমাদের নাম ছড়িয়ে দিয়েছে। হয়তো হ্যারি ওদেরকে আমাদের টিমের কথা বলেছে। বিষয়টা খারাপ না, আমি এটাই চাইছিলাম। মূলত আমার ইচ্ছা হলো সাধারণ জনগণের সাপোর্ট নেওয়া। আমি জানি প্রজাদের সাপোর্ট পেলে আমি রাজাদের খুব সহজে সিংহাসন থেকে নামাতে পারবো, কিন্তু সেটা করতে গেলে অনেক প্রজাদের জীবন দিতে হবে, আর আমি সেটা চাই না। অনেক লাশের থেকে একটা লাশই আমার কাছে বেশি পছন্দের রাস্তা। প্রজাদের জীবন ঝুঁকিতে না রেখে সোজা রাজাকে মেরে ফেলেই সব সমস্যা শেষ হয়ে যায়। আমি প্যালেসের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম। অবশ্য প্যালেসের যানের ব্যবহার আমি করতে পারবো এখন থেকে, যেহেতু আমি প্রিন্সেসের গার্ড হয়েছি, কিন্তু হাঁটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আমার ইচ্ছে উড়ার। মানুষ হয়ে উড়ার ইচ্ছা করাটা বোকামি, কারণ ডানা ছাড়া কেউই উড়তে পারে না। যেসব গোত্রের ডানা আছে তারা অনেক ভাগ্যবান। মূলত হ্যারি, লুসি, লুসানা সবারই ডানা আছে, আর প্রিন্সেস এলিহারও ডানা রয়েছে। তবে আমি মানুষ বলে আমার ডানা নেই। আমাদের সময় হয়ে গেল হিমরারে যাওয়ার জন্য। আমাদের একটা ভালো যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মূলত যানটা সেরকমই যেটাই করে প্রথম আমি প্যালেসে এসেছিলাম, তবে সেটার থেকে অনেক উন্নত। ভিতরে অনেকটা জায়গা রয়েছে, খাবার টেবিল রয়েছে ছোট্ট একটা, এবং বসার জন্য 4টা সোফার মতো রয়েছে, যেগুলো আমরা শুতেও পারবো। সবচেয়ে ভালো বিষয় এই যানের হলো বাইরের সবকিছু একদম প্রতিটা দিক দিয়ে পরিষ্কার দেখা যায়। ভিতর থেকে মনে হয় যানের কোনো দেয়ালই নেই। আমি প্রথম ভেবেছিলাম এটা হয়তো কাচের মতো কোনো বস্তু দিয়ে তৈরি হবে, কিন্তু সেটা হলে সামনের দিকে আমরা চালকের জায়গা দেখতে পেতাম, কিন্তু সেটা দেখা যায় না। মূলত এই যানটা ম্যাজিকের মাধ্যমেই চলে, আর এটার মধ্যে ম্যাজিক্যাল আয়না ব্যবহার করা হয়েছে, যেটা চোখের মধ্যে বাইরের সকল দৃশ্য কপি করে ভিতরে আমাদের দেখাবে। বলতে গেলে এই যানেই চোখে রয়েছে চারিদিক দিয়ে, আর সেটা আমরা ভিতরে দেখতে পারি। এই যান প্রথম হিমরারের ডায়ারফজদের মাধ্যমেই তৈরি হয়েছিল। পরে হিমরারের সাথে একটা চুক্তিতে এই পদ্ধতি আমাদের রাজ্যেও আনা হয়। যানের স্পিড অনেক হলেও আমাদের সময় লাগবে অনেক হিমরারে পৌঁছাতে। হয়তো 2 দিনের মতো সময় লাগবে, কারণ অনেকগুলো শহর আমাদের পাড়ি দিতে হবে। একবার হিমরারের বর্ডারে যেতে পারলে আমরা সেখান থেকে তাদের লোকজনের সাহায্যে হিমরারের ক্যাপিটালে টেলিপোর্ট হয়ে যেতে পারবো। পুরো রাস্তা প্রিন্সেস এলিনার রয়্যাল গার্ড আখিল ঘুমিয়েছিল। সে নাকি জানে উঠলে ঘুম আটকাতে পারে না। আর প্রিন্সেস এলিহা পুরো রাস্তা বমি করতে করতে শেষ হয়ে গেছে। সেও জানে বেশিক্ষণ থাকতে পারে না, তার বমি আছে। আর আমি আমার পড়া সকল বইগুলো মনে করতে করতে রাস্তা পার করছি। আর এদিকে প্রিন্সেস এলিনা পুরো রাস্তা শুধু আমার দিকে তাকিয়েই ছিল। অনেকটা অস্বস্তি লেগেছে। আমিও ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে পারিনি, কারণ 2 জন গার্ড একসাথে ঘুমালে কিছুটা খারাপও হতে পারে। তাই পুরো রাস্তা আমাকে অস্বস্তির সাথে যেতে হলো। পুরো একদিনের ক্লান্ত মাখা যাত্রার পরে আমরা পৌঁছে গেলাম হিমরারের বর্ডার। তারা আমাদের আসার বার্তা আগেই পেয়েছিল, তাই আমাদেরকে যানকে সোজা ক্যাপিটালে টেলিপোর্ট করে দিল। এখান থেকে আমাদের হিমরারের প্যালেসে যেতে হবে। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।